প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন। আপনাদের অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি আছি আপনাদের পাশে, অ্যাডভোকেট শহীদুল ইসলাম পারভেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের পেনাল কোডের সর্বশেষ ক্লাস। আজকে র্যাপিড রিভিশন অ্যান্ড মডেল টেস্টের লাইভ ক্লাস 21তম লাইভ ক্লাস। এই ব্যাচের পেনাল কোডের সেকশন 378 থেকে 511 পর্যন্ত আলোচনা করব আজকে। এবং পেনাল কোডের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কালকে সকাল থেকে আসতে শুরু করবে। সারাদিনে সকাল, দুপুর, বিকেল এবং রাত 4টা ভিডিও আসবে। তারপরে শুক্রবারে পরীক্ষা হবে এই পেনাল কোডের উপরে 100 নম্বরের। তো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে বড় বড় মতো আলোচনা, তারপরে প্রশ্নোত্তর পর্ব। 378 চুরির সংজ্ঞা দেওয়া আছে। প্রথমে এক ভাই কি যেন লিখে পাঠালেন, দেখি। আমার কয়েকটা প্রশ্ন ছিল। আচ্ছা, আপনি দিনে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে প্রশ্ন উত্তর এতক্ষণ পেয়ে যেতেন। লাইভ ক্লাসে প্রশ্নের উত্তর পরে, এখন নাই। তো প্রথমে চুরি। আমরা চুরির ইংরেজি জেনেছি হাই স্কুলে, যে থেফট। চুরি ইংলিশ হচ্ছে স্টল। স্টল মানে চুরি করা, কিন্তু আমরা এখানে এসে দেখছি চুরি ইংলিশ হচ্ছে থেফট। থেফট থেফট মানে চুরি। চুরি শুধুমাত্র স্থাবর সম্পত্তি, চুরি শুধুমাত্র অস্থাবর সম্পত্তি চুরি করা যায়। ফ্ল্যাশ কার্ড দিয়েছিলাম একটা টম অ্যান্ড জেরির, এই ধরনের ফ্ল্যাশ কার্ড আসবে আগামী রবিবারের পর থেকে। তো শুধু অস্থাবর সম্পত্তি চুরি করা যায়। অস্থাবর সম্পত্তি কোনো মালিকের কাছ থেকে তার বিনা সম্মতিতে যদি কেউ অসাধুভাবে গ্রহণ করার অভিপ্রায়ে নিয়ে যায়, সেটাই চুরি। অন্যের একটা জিনিস তাকে না বলে তার বিনা অনুমতিতে এটা নিয়ে নেওয়ার উদ্দেশ্যে কেউ যদি নিয়ে যায় অসাধুভাবে, তাহলে সেটা চুরি হয়ে যাবে। চোর নিজের সম্পত্তি নিয়ে নিয়ে যায় এক্ষেত্রে। আর এই 378 ধারায় 5টি ব্যাখ্যা আছে। 378 ধারায় 5টি ব্যাখ্যা আছে। হ্যাঁ, যারা আগে নোট নিয়েছেন হয়তো বা এই লাইনটা নাই, 5টি ব্যাখ্যা আছে, এটা লিখে নেবেন। বলা যায় না, চলে আসতে পারে। 378 ধারায় চুরির ক্ষেত্রে কয়টি ব্যাখ্যা আছে? 5টি ব্যাখ্যা আছে। আর 16টি উদাহরণ আছে বই থেকে, উদাহরণগুলো পড়ে নেবেন। কারণ পেনাল কোডের অধিকাংশ প্রশ্নগুলোই উদাহরণ বেসড হয়, অর্থাৎ উদাহরণ থেকে তৈরি করা হয়। অর্থাৎ উদাহরণ পড়ার বিকল্প নেই। বই থেকে হুবহু উদাহরণগুলো তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে। অতএব উদাহরণগুলো দেখবেন। উদাহরণ পড়ে যদি মনে হয় যে এটা কেন চুরি হলো বুঝতে যদি না পারেন, তাহলে ওই অংশটুকু ছবি তুলে হোয়াটসঅ্যাপে আমাকে দিবেন, আমি বুঝিয়ে দেবো সেই অংশটুকু। সাধারণত উদাহরণগুলো খুব চমৎকার ভাবেই দেওয়া থাকে, পড়লেই একবার বোঝা যাবে। এরপরে চুরির সাজার ধারা হচ্ছে 4টি: 379, 380, 381, 382। 379 এটা হচ্ছে ওপেন প্লেস, মানে অর্থাৎ বাইরে চুরি। কোন আবদ্ধ স্থানে চুরি না করে যদি বাইরে চুরি করা হয় ওপেন প্লেসে, তাহলে 378 ধারায় এর সাজা হচ্ছে 3 বছর। আর যদি 380 অর্থাৎ ক্লোজ প্লেসে, ক্লোজ বলতে কোন আবদ্ধ স্থানে, ঘরের মধ্যে, দোকান ঘরে, তাঁবুতে, জাহাজে, বিমানে, এখানে চুরি করলে একটু সাজা বেড়ে যাবে, 7 বছর। মানুষের ঘরের মধ্যে ঢুকেছে তাই সাজা একটু বেশি দিবে। আর যেহেতু এটা অর্থ রিলেটেড, তাই এখানে অর্থটা, ফাইনটা মাস্ট করে দিবে। হ্যাঁ। আর এখানে যেহেতু বাইরে চুরি, আমার জিনিস বাইরে ফেলে রাখলে চোর তো চুরি করবেই, তাই সাজা কম। এখানে শুধু চোরেরই দোষ না, মালিকেরও দোষ আছে, তাই চোরের সাজা কম। মালিককে বলবে আপনার জিনিস কেন বাইরে ফেলে রেখেছেন। আপনার জিনিস সতর্ক থাকবেন না, বাসের মধ্যে থাকলে সতর্ক থাকবেন যেন পকেট না মারে। ভিড়ের মধ্যে গেলে আপনাকে সতর্ক থাকতে হবে যেন পকেট না মেরে। আবার দেখবেন মেডিকেলে লেখা থাকে যে আপনার মালামাল এবং পকেট সাবধান, নিজ দায়িত্বে রাখুন। তো এই কারণে সাবধান থাকতে হবে আমাদের। আমরা যদি সাবধান না থাকি, বাইরে কোনো কিছু যদি চুরি হয়ে যায়, তাহলে চোরের দোষ কম, তাই সাজা কম। আমাদেরই অন্তত দোষ বেশি, কারণ আমরা সতর্ক না। এখানে দেখেন যে ফাইনটা, মানে অর্থদণ্ডটা অথবা দেওয়া আছে অথবা বোথ। এখানে আহ, এই ফাইনটা মাস্ট করেনি, দিতেও পারে নাও দিতে পারে। আবার মানে অথবা
অর্থদণ্ড অথবা অভয়দণ্ড। তো এই ক্ষেত্রে কিন্তু ফাইনটা মাস্ট করে দিয়েছে। 81-তে বলছে যদি সার্ভেন্ট হয়, অর্থাৎ বাড়ির কেউ যদি চুরি করে, সেই ক্ষেত্রেও 7 বছর, এবং এটার সাথে অর্থদণ্ডটা ফাইনটা মাস্ট করে দিয়েছে, অর্থাৎ প্লাস ফাইন বা অর্থদণ্ড। এরপরে 82টা হচ্ছে চুরিকালে মৃত্যু ঘটানো বা আঘাত দান বা ভয় দেখানো এরূপ করার প্রস্তুতি, মানে চুরি করতে যাচ্ছি কিন্তু অনেকটা দস্যুতার মতন প্রস্তুতি হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম যে আমার কাছে এমন প্রস্তুতি আছে যে যদি ধরা পড়ি তাহলে মালিককে মেরেই দিব, এরকম। তার মানে মৃত্যু ঘটাই ফেলবো, অথবা আঘাত দান করবো, অথবা ভয় দেখাবো। এই যে চুরি করতে ধরা পড়ছি, চাকু বের করে ধরলাম যে আমাকে আটকালে মেরে দিব, একেবারে স্ট্রাইপ করে দিব, অথবা গুলি করে দিব, তাহলে অনেকটা এটা দস্যুতার কাছাকাছি হয়ে যাবে। তার মানে চুরি করতে গেছি কিন্তু গোপনে করছে, দস্যুতা হয় ওপেন। এখানে দস্যুতা ভাবার কিছু নেই। 382 ধারা পড়লে মনে হবে দস্যুতার মতো মনে হচ্ছে, রবারি কিন্তু না। রবারি ওপেন হয়, কিন্তু চুরি কিন্তু কিছুটা গোপনে হয়, অন্যকে না জানিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, আর দস্যুতা ওপেন হয়। আর যখন চুরি গোপনে করতে যে ধরা পড়ার সম্ভাবনা আছে, তখন সে যদি প্রস্তুতি নেয়, তখন এই চুরিটা দস্যুতায় রূপান্তরিত হতে পারে। ঠিক দস্যুতায় রূপান্তরিত হওয়ার আগে যদি ধরা পড়ে যায়, আহ এবং তার কাছে অস্ত্র পাওয়া যায়, তার মানে সে চুরি করতে আসছে কিন্তু তার প্রস্তুতি ছিল যে এগুলো দিয়ে সে আঘাত করতে পারতো। এই কারণে সাজা অনেক বেশি হয়ে যাবে। সাজা হচ্ছে 10 ইয়ার্স, এবং এর সাথে ফাইনটা হচ্ছে মাস্ট। ঠিক আছে। আর এখানে যে 10 ইয়ার্স, এখানে আমার নোটে একটু সংশোধন আসবে। নোটে দেওয়া আছে স/বি, এই বিটা কেটে দেন, এখানে শুধুমাত্র সশ্রম কারাদণ্ড হবে, অর্থাৎ জাস্ট রিগোরিয়াস হবে, রিগোরিয়াস পানিশমেন্ট। তাহলে আমার যে ফ্ল্যাশ কার্ড আছে, ফ্ল্যাশ কার্ডেও সংশোধন আসবে। ফ্ল্যাশ কার্ডও 82 ধারায় 10 বছর বি দিয়েছিলাম, বিটা কেটে যাবে, তার মানে এটা বড় অপরাধ, সশ্রম কারাদণ্ড দিতে হবে। এত দুর্ধর্ষ লোক, একে তো বিনাশ্রম কারাদণ্ড দেওয়া যায় না, যে দস্যুতার মতন কাজের কাছাকাছি কাজ করছে। তো এরপরে পরের ধারায় চলে যাই। দেখেন এই চুরি রিলেটেড যতগুলো 5টা ধারা খুব সহজেই এটা কিন্তু আমাদের আয়ত্তে চলে আসবে, কারণ এর আগে ফ্ল্যাশ কার্ড দিয়েছে, আপনাদের মনে পড়ছে। তো এখানে দেখেন যে চুরির সাজাগুলো আমরা মনে রাখার জন্য একটা টেকনিক ইউজ করতে পারি। সেটা হচ্ছে কি, 3, 7, 7, 10, আমরা জাস্ট এটা লিখে রাখবো নোটের, এই যে কোনো একটা পাশে, এই পাশে আমরা লিখে রাখতে পারি যে 3, 7, 7, 10। তাহলে 3, 7, 7, 10 এটা দেখলে আমার মনে পড়বে যে হ্যাঁ, এটা চুরির সাজাগুলো এভাবে আছে। এরপরে আমরা পরের ধারায় চলে যাব। ধারা 183। ধারা 183টাই খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা, নতুন একটা। এখানে এক্সটর্শন বলতে আমরা সাধারণ ভাষায় যেটাকে বুঝি চাঁদাবাজি। হ্যাঁ, চাঁদাবাজি। তো চাঁদাবাজি এটা হচ্ছে প্রচলিত শব্দ, কমন শব্দ, কিন্তু এটার পেনাল কোডের নাম হচ্ছে বলপূর্বক আদায় বা গ্রহণ। বলপূর্বক আদায় বা গ্রহণ, অন্যের সম্পত্তি বলপূর্বক আমি আদায় করে নিচ্ছি বা গ্রহণ করছি। চুরির ক্ষেত্রে চোর নিজে ছিনিয়ে নেয়, আর বলপূর্বক আদায়ের ক্ষেত্রে আমি জাস্ট ভয় দেখাবো, যার জিনিস সে নিজেই দিয়ে দিবে। অর্থাৎ যিনি বলপূর্বক গ্রহণ করছেন, তিনি কি দেখাচ্ছে, শুধু ভয় দেখাবেন, আর যার জিনিস সে নিজেই দিবে। অনেকটা ব্ল্যাকমেল করে নেওয়া এরকমও বলতে পারেন। চাঁদাবাজি আসলে ব্ল্যাকমেল করে নেওয়ার মতোই হয়। তো বলপূর্বক গ্রহণের সংজ্ঞায় বলা হচ্ছে গ্রহণকারী নিজে সম্পত্তি নেয় না, বরং তাকে দেওয়া হয় বা সমর্পণ করা হয়। সমর্পণ মানে বিয়ের সময় দেখবেন যে কনে পক্ষ বর পক্ষকে কি করে, কনে বললে দিয়ে দেয়, মানে সঁপে দেওয়া বলে গ্রামের ভাষায়, সঁপে দেওয়া বা সমর্পণ করা, যে এটা এতদিন আমরা এই মেয়েটাকে মানুষ করেছি, এখন তোমার দায়িত্বে দিলাম, তুমি তার দেখভাল করো। এইভাবে দেখবেন যে বিয়ের সময় মুসলমানদের ক্ষেত্রেও দেখেছি এরকম হয়। তো এটাই যে যার সম্পত্তি সে নিজে থেকেই দিচ্ছে, বরং কেড়ে নিচ্ছে না, এটা হচ্ছে বলপূর্বক আদায়। ভয় দেখিয়ে বা ব্ল্যাকমেল করে সম্পত্তি গ্রহণ, কনসেপ্টটা আপনাদের বুঝতে হবে। সংজ্ঞা লিখতে আসবে না, লিখতে আসবে রিটেনে। তো রিটেনের সংজ্ঞা লিখতে আসবে, তখন সংজ্ঞা রিটেনে আমরা পড়ে নিব। কিন্তু এখন আপনাদের কনসেপ্ট বুঝতে হবে যে কোন কাজটা অ্যাকচুয়ালি চুরি, কোন কাজটা অ্যাকচুয়ালি এক্সটর্শন, পার্থক্যটুকু বুঝতে হবে অপরাধের, না হলে কিন্তু গুলিয়ে ফেলবেন, তাহলে উত্তর করতে সমস্যা হবে।
স্থাবর প্লাস অস্থাবর সম্পত্তি উভয় গ্রহণ। তাহলে চুরির ক্ষেত্রে আমরা দেখলাম শুধু স্থাবর সম্পত্তি, আর এক্সটর্শনের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি হতে পারে, অস্থাবর সম্পত্তি। মানে এখানে ভয় দেখিয়ে বললো যে হ্যাঁ, তোমার ওখানে যে 2 বিঘা সম্পত্তি আছে ওটা আমাকে লিখে দাও, না হলে তোমার ছেলেকে মেরে ফেলবো, না হলে তোমাকে মেরে ফেলবো। বা দেখাচ্ছে এখানে যে তোমার একটা দোকান ঘর আছে বা একটা ভবন আছে, এটা আমাকে লিখে দিতে হবে, নাহলে তোমার পুকুরটা আমাকে লিখে দিতে হবে। লিখে দিতে রাজি হলো, সাব রেজিস্ট্রারের অফিসে গিয়ে লিখে দিল, ভয়ে লিখে দিল। তাহলে স্থাবর সম্পত্তিও নিয়ে নেওয়া যাবে। ঠিক আছে? তো এটা হচ্ছে এক্সটর্শনের কনসেপ্ট, আর আগে যেটা বোঝালাম সেটা চুরির কনসেপ্ট। আশা করি এক্সটর্শনটা তো বুঝলেন। এবার এক্সটর্শনের যে সাজা সেটা আছে পরের ধারায়, 84 ধারায়, বলপূর্বক গ্রহণের শাস্তি 3 বছর সশ্রম তাজ- অথবা বিনাশ্রম, অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। অর্থাৎ এখানে 384 যে সাজা সেটা সেম অ্যাজ 379। অর্থাৎ 379-তে যে সাজা ঠিক সেম সাজায় আছে। ওপেন প্লেসে চুরি করা আর এক্সটর্শনের সাজা একই। এইভাবে আমরা সিমিলারিটি দেখে দেখে মনে করব। আপনারা নোটেও এইভাবেই একটা কানেকশন দিয়ে দিতে পারেন, অ্যারো চিহ্ন দিয়ে দিতে পারেন, তাহলে বোঝা যাবে দুইটার সাজা একই। এরপরে আমরা 390, মাঝের ধারাগুলো দরকার নেই। আর যদি আপনারা মনে করেন এক পলক দেখে রাখবো, যাদের ক্যাপাসিটি আছে তারা মাঝের ধারাগুলো একটু দেখে নেবেন, সাজার ধারা এক্সটর্শনের কোন কোন আরো কিছু পরিস্থিতিতে এক্সটর্শনের ধারা দেওয়া আছে, আপনার ইচ্ছা হলে দেখে নিতে পারেন। আর যাদের ক্যাপাসিটি কম, চাপ নিতে চাচ্ছে না, তাদের দেখার দরকার নাই। 390, 390 বলা হচ্ছে দস্যুতা বা রবারি, তাৎক্ষণিক ভয়। এটা ছিনতাই, এই যে কোনো কিছু যে ছিনতাই করে নেওয়া। হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাচ্ছে একজন মেয়ে, একটা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, এটা রাস্তা, এই রাস্তার এই জায়গায় মহিলাটা পৌঁছেছে। এই জায়গায় মহিলাটা পৌঁছার পরে এই দিক দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। মোটরসাইকেল এখানে পৌঁছার পরে এখানে একটা ব্যক্তি এই মহিলার গলা হয়তো বা কোনো কিছু ছিল বা ব্যাগ ছিল, এটাকে টান দিয়ে নিয়ে চলে গেল। এটা কি হবে? চুরি হবে, এক্সটর্শন হবে, না দস্যুতা হবে? কে বলবেন? লাইনে আসেন, হাত উত্তোলন করেন। এক মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, পাশে দিয়ে মোটরসাইকেল নিয়ে যেতে লেগে তার গলার চেন অথবা তার হাতে থাকা ব্যাগ টান দিয়ে ছিনে নিয়ে চলে গেল। আমরা সাধারণ বাংলা কথায় বলে এটা ছিনতাই করে নিয়ে গেল। তো এটাকে কি হবে? এক ভাই বলছে চুরি, মিল্লাত ভাই। রাজ্জাক ভাই কি বলে দেখি? রাজ্জাক ভাই লাইনে আসেন। সালাম আলাইকুম স্যার, এটা দস্যু তো ওয়ালাইকুম হওয়ার আসসালাম। কথা। আচ্ছা, এটা আপনি বলছেন দস্যুতা হওয়ার কথা, রাজ্জাক ভাই বলছে কারণ চুরি দস্যুতা। হলে তো তাকে না দেখে নিতে হবে আর কি। আর এক্সটর্শন তো ভয়ভীতি দেখিয়ে নিতে। আচ্ছা, আপনি বলছেন দস্যুতা, আর মিল্লাত ভাই অলরেডি বলেছে চুরি। আর কেউ ভিন্ন কিছু বলে কিনা দেখি। উজ্জ্বল ভাই ভালো পড়াশোনা করছে, উজ্জ্বল ভাই সঠিক বলতে পারবে আশা করি। আসেন, লাইন আসেন উজ্জ্বল ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। স্যার দস্যুতা হবে স্যার, এটা এটা তাৎক্ষণিক আচ্ছা, ভাবে নিয়ে গেছে তো। এখানে উজ্জ্বল ভাই বলছে দস্যুতা। আচ্ছা, লাইনে থাকেন। তারপরে শিহাব, শিহাব ভাই লাইনে আসেন। শিহাব ভাই বলেন কি হবে? হ্যালো স্যার। হ্যাঁ, স্যার কি হলো চুরি ভাই, হবে, কে চুরি। কান্না? শিহাব ভাই বলছে চুরি হবে। তাহলে 4 জন প্লেয়ার পেলাম আমরা, 2 দলে ভাগ হয়ে গেলেন, তাই তো? আচ্ছা, শিহাব ভাই নিজেকে মিউট করে দেন। আপনার ওখান থেকে নয়েজ আসছে, কাইন্ডলি নিজেকে মিউট করে দেন। আচ্ছা, আরেক ভাই বলল রবারি, দস্যুতা। তো এইটা উজ্জ্বল ভাই এবং রাজ্জাক ভাই লাইনে আছেন? রাজ্জাক ভাই, গেছেন গেছেন। জি স্যার, উজ্জ্বল ভাই। আচ্ছা, আছি স্যার। এখানে আরেকটা উদাহরণ দিই, ঠিক সেম উদাহরণ। এখানে মহিলা
দাঁড়িয়ে আছে, এখানে মোটরসাইকেল দিয়ে এসে এখানে দাঁড়িয়ে একটা কি বের করলো, চাকু বের করলো। কি বের করলো? চাকু বের করলে এর গলায় ধরলো, গলা ধরে বললো যা কিছু আছে দাও, না দিলে মেরে ফেলবো। মহিলা বাধ্য হয়ে দিয়ে দিল, নিয়ে চলে গেল। তাহলে ঘটনা কিন্তু এখানেও গলার চেন গেল, এখানেও মনে করেন গলার চেন গেল। এখানে এখানে মানে মোটরসাইকেলটা স্লো করে বা দাঁড়িয়ে জাস্ট গলা থেকে নিয়ে টান দিয়ে চলে গেল। আর এখানে দাঁড়িয়ে চাকু বের করলো, এখানে কিন্তু চাকু বের করেনি, এখানে চাকু বের করছে। চাকু বের করে গলায় ধরে জাস্ট তাকে বাধ্য করলো সেটা দিতে। ঠিক এটা আছে? এক্সটর্শন হবে না স্যার? তো এবার বলেন যে ওপরেরটা কি রাজ্জাক ভাই? এক্সটর্শন হবে স্যার, বল প্রয়োগ গ্রহণ। কোনটা? যেটাই চেন ওপরেরটা না নিচেরটা? ছুরি লাগিয়ে যেটা নিয়ে ছুরি? এসেছে। আচ্ছা, এত কনফিউজড হচ্ছেন কেন? না স্যার, এটা ওপরে, মানে আপনার আচ্ছা দস্যুতা আর এক্সটর্শন এমন একটা স্যার, আচ্ছা দুটোই সেম আচ্ছা, জিনিস স্যার। ওপরেরটা চুরি আর নিচেরটা হচ্ছে আপনার এক্সটেনশন। দর্শুতা। নিচেরটা দর্শুতা। এখানে তাৎক্ষণিক ভয় দেখিয়েছে, নিচেরটাতে তাৎক্ষণিক ভয় দেখিয়েছে, দাও না হলে মেরে ফেলবো, তার মানে এটা ইনস্ট্যান্ট একটা বিষয় না? ঠিক আছে। আর ওপরেরটা চুরি হবে, কি কারণে চুরি হবে? উপরে কোনো ভয় দেখানোর সিন নাই। এক্সটর্শনের জন্য ভয় দেখাতে হবে লং টার্মে, অর্থাৎ একটু ডিলে হবে, তাড়াহুড়া নাই, ঠান্ডা মাথায় মানে জিনিসপাতি নেওয়া। এক্সটর্শনের জন্য সময় দিবে, আপনাকে 10 দিন সময় দিলাম বা 2 ঘন্টা সময় দিলাম, কিন্তু দস্যুতাই কোনো সময় দেয় না, ইনস্ট্যান্ট। মানে দস্যুর তার কাজটা ইনস্ট্যান্ট হয়, ইনস্ট্যান্ট হয়। চুরির কাজটাও ইনস্ট্যান্ট হবে যদি প্রকাশ্য হয়। চুরি যে প্রকাশ্য হয় তাও হতে পারে, যদি প্রকাশ্যে চুরি হয় তাহলে ইনস্ট্যান্ট হবে। কিন্তু এই মহিলার অনুমতি ছাড়া, এই মহিলার দখল হতে, এই মহিলার মালিকানাধীন তার মূল্যবান অস্থাবর সম্পত্তি নিয়ে চলে গেল, চুরির সংখ্যার সাথে ম্যাচ করলো রাজাক ভাই? উজ্জ্বল ভাই লাইনে নাই? জি স্যার, আছি, লাইনে আছি স্যার। আচ্ছা, বুঝতে পারলেন যে উপরেরটা কেন চুরি, না এখনো কনফিউশন আছে? জি স্যার, চুরি বুঝতে গোপনেও পারছি। হয়, কিন্তু এখানে প্রকাশ্যে যখন হচ্ছে, ওই অনেক সময় মুখে মাস্কও থাকতে পারে, মোটরসাইকেল আলার নাও থাকতে পারে, যেহেতু ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এখানে পরিচয় দেওয়ার বা চেনার কোনো বিষয় নাই। তো এটা যদিও প্রকাশ্যে হচ্ছে, কিন্তু এটাও চুরি হবে, কি কারণে? চুরির সংখ্যার সাথে ম্যাচ করে। আর ঠিক সেম ঘটনা যখনই ভয় দেখাবে চাকু বের করে, ইনস্ট্যান্ট হবে। তাহলে ইনস্ট্যান্ট প্লাস ভয়, ইনস্ট্যান্টের সাথে যদি ভয় মানে তাৎক্ষণিক ভয়, তাৎক্ষণিক ভয় যখন হবে তখনই সেটা দর্শুতা হয়ে যাবে। আর ভয় কিন্তু যদি একটু সময় দেয় তখন সেটা হবে এক্সটর্শন। ক্লিয়ার হলো বিষয়টা? জি স্যার। আচ্ছা, এক্সট্রা নোটে আপনাদের একটা ছক দেওয়া হচ্ছে, সেই ছকে এইভাবে 4টা থাকবে। এটা চুরি, এটা এক্সটর্শন মানে ওই বলপূর্বক গ্রহণ, এটা দস্যুতা, এটা ডাকাতি, মানে কলাম করা থাকবে। মানে একটা কলাম আকারে কিছু আপনার পার্থক্য দেখানো হবে, শর্ট পার্থক্য, যেন আপনি কনসেপ্ট বুঝতে পারেন। ঠিক আছে? জি তা স্যার। এরপরে রবারিতে তাহলে কি ছিনতাই করবে, আঘাতের ভয় দেখাতে পারে বা মৃত্যুর ভয় দেখাতে পারে। এখানে এগুলো বুঝতে হলে আমি বললাম না, চুরির যে 16টা উদাহরণ সেটা পড়তে হবে, এবং এখানে আবার বই থেকে উদাহরণগুলো পড়ে দিবেন দস্যুতার ক্ষেত্রে। বলা হচ্ছে প্রত্যেক দস্যুতাই হয় চুরি অর্থাৎ নিজে গ্রহণ করবে, অথবা বলপূর্বক গ্রহণ অর্থাৎ অর্পণ করার বিষয়টা থাকবে। তার মানে চুরি প্লাস, এটা লিখে নেন, চুরি প্লাস তাৎক্ষণিক ভয়, চুরি প্লাস তাৎক্ষণিক ভয়, এটাও দস্যুতা। আবার দস্যুতা সমান সমান বলপূর্বক গ্রহণ প্লাস তাৎক্ষণিক ভয়।
মানে এখানে লিখে নেন দস্যুতা সমান সমান চুরি প্লাস তাৎক্ষণিক ভয়, আবার দস্যুতা সমান সমান বলপূর্বক গ্রহণ প্লাস তাৎক্ষণিক ভয়। মানে চুরির সাথে তাৎক্ষণিক ভয় যদি যুক্তি হয়ে যায় যুক্ত হয়ে যায় তখন সেটা কি হয়ে যাবে, দস্যুতা হয়ে যাবে। আর বলপূর্বক গ্রহণের সাথে যদি তাৎক্ষণিক ভয় যুক্ত হয়ে যায় তাহলে সেটা আবার দস্যুতা হয়ে যাবে। তার মানে দস্যুতা আর চুরির মধ্যে মিল আছে, দস্যুতা বা বলপূর্বক গ্রহণের মধ্যেও কিন্তু মিল আছে। তাহলে দস্যুতা বোঝাটা কিন্তু একটু জটিল, এটার জন্য উদাহরণগুলো অবশ্যই পড়তে হবে। পড়ে বুঝতে না পারলে হোয়াটসঅ্যাপে জানাবেন, কালকে আমি বুঝিয়ে দেব। এরপরে 391 ডাকাতি, 5 বা তার বেশি ব্যক্তির দস্যুতাই ডাকাতি। তাহলে ডাকাতির সাহায্যকারী সমভাবে অপরাধী হবে, ডাকাতির উদ্যোগ বা প্রস্তুতিও ডাকাতি বলে গণ্য হবে। 391 ধারাতে অ্যাটেম্প টু ড্যাকইটি ইকুয়াল টু ড্যাকইটি, মানে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করলেও সেটা ডাকাতির সমান সাজা পাবে। 392 দস্যুতার শাস্তি 10 বছর সশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। দস্যুতা তো অর্থর সাথে জড়িত থাকে, এই কারণে অর্থদণ্ড মাস্ট দিতেই হবে, এবং সেটা সশ্রম। যেহেতু বড় ধরনের অপরাধ, দেখেন বড় ধরনের দুর্ধর্ষ অপরাধ হলে বিনাশ্রম দিচ্ছে না, সশ্রম দিচ্ছে। বড় অপরাধ মানে সশ্রম কারাদণ্ড। এত বড় সাহস, তার মানে তাকে কি করতে হবে, ভিতরে যে সাজা খাটতে হবে শ্রম সহ, বিনাশ্রম এখানে সম্ভব না। রাজপথে রাত্রে দস্যুতা অনূর্ধ্ব 14 বছর সশ্রম প্লাস অর্থদণ্ড। তাহলে দস্যুতা দিনে হলে 10 বছর, এবং যদি রাজপথে রাতে হয়, যেটা আমরা ছিনতাই বলি কিন্তু সেটা আসলে দস্যুতা। রাজপথে রাত্রে যদি কাউকে ভয় দেখে কোনো কিছু নিয়ে নেয় তাহলে সেটা আসলে দস্যুতা, রবারি। একজন, দুইজন, তিনজন, চারজন করলে রবারি, পাঁচজন হয়ে গেলে সেটা ডাকাতি হয়ে গেল, তার বেশি হলেও ডাকাতি। 393 দস্যুতার উদ্যোগ অ্যাটেম্প টু রবারি, 7 বছর। 394 দস্যুতাকালে ইচ্ছাকৃত আঘাত, যাবজ্জীবন কারাদণ্ড। দেখছেন, দস্যুতাকালে যদি আঘাত করে তাহলে এটার জন্য যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনূর্ধ্ব 10 বছর। অর্থাৎ আঘাতের প্রকৃতিটা কেমন, মানে গুরুতর আঘাত করেছে, বেশি সাজা যাবজ্জীবন। যদি সিম্পল আঘাত করে তাহলে 10 বছর দেওয়া যেতে পারে। ডাকাতের শাস্তি 395 যাবজ্জীবন অথবা 10 বছর। তার 394 395 সেম, মিল আছে। 396 খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন, খুন সহ ডাকাতের শাস্তি সদস্যদের মধ্যে যেই খুন করুক না কেন সমভাবে দোষী হবে এবং যৌথভাবে দোষী হবে। তার মানে 10 জন ডাকাত একটা জায়গায় গেছে, তার মধ্যে একজন যদি উত্তেজিত হয়ে কাউকে খুন করে ফেলে তাহলে বাকি 9 জনেরও কিন্তু এই যে খুন সহ ডাকাতির সাজা হবে। এখন বাকি 9 জন যদি বলে আমরা তো খুন করিনি, ওই মিস্টার অমুক খুন করেছে, তাকে সাজা দেওয়া হোক। বলবে যে যেহেতু ডাকাত দলে ছিলেন, একজন খুন করলে সবারই দায় সমান। তাহলে আমরা সবার দায় সমান কথাই দেখেছি 34 ধারায়, অনেকটা 34 ধারার মতোই। এখানে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অনূর্ধ্ব 10 বছর অথবা অর্থদণ্ড, সরি, মানে মাস্ট অর্থদণ্ড। যেহেতু ডাকাতির বিষয় তাই অর্থদণ্ডটা এখানে মাস্ট করে দিয়েছে, অবশ্যই দিতে হবে, প্লাস করা আছে। একটা জিনিস এর আগে আমি প্রশ্ন করেছিলাম, ক্লাসটা দ্রুত শেষ করবো বলে এখানে আর প্রশ্ন করছি না, যে খুন সহ ডাকাতির সাজা 396 এর সাথে 34 ধারা আসবে না, জাস্ট 396। 396 হলেই তার মানে এ, বি, সি, ডি, ই, এই 5 জন ডাকাতি করতে গেছে, যে এই বি খুন করে ফেলেছে পি নামে একজন ব্যক্তিকে। তাহলে এই অনেকে মনে করতে পারেন যে বি এর জন্য তাহলে 302 ধারা আসতে পারে, বাকি এখানে 34 ধারা আসতে পারে না। এই সবার জন্য 396 ধারা আসবে, সবার জন্য 396। এখানে 34 ধারাও আসবে না, 302 ধারাও আসবে না। মানে ডাকাতি কালে যদি খুন করে ফেলে তাহলে জাস্ট 396 ধারাই সবার শাস্তি হবে, 34 ধারাও আসবে না, 302 ধারাও আসবে না। আশা করি ক্লিয়ার হয়েছেন। যদিও খুন করছে, খুনের শাস্তি মার্ডার, তার মানে মার্ডার হোয়াইল ড্যাকইটি, ড্যাকইটি কালে মার্ডার। তাহলে মার্ডারের শাস্তি 302 আমাদের মনে হতে পারে, কিন্তু 302 আসবে না, 34ও আসবে না। কেন মনে হতে পারে, যে এ, সি, ডি, ই এরা তো পরার্থ দায়, মানে
এদের কমন ইন্টেনশন নিয়ে এই কাজটা করেছে এটা মনে হতে পারে, কিন্তু না, 34 আসবে না, জাস্ট 396 ধারা দিয়েই সবাইকে কাভার করবে। না আসবে 302, না আসবে 34। বারবার বলে দিচ্ছে, এটা যেন ভুল না হয়। 400 ধারা, সংঘবদ্ধ ডাকাত দলে থাকার শাস্তি যাবজ্জীবন। মানে ডাকাত দলে যদি থাকা হয় তাহলেও শাস্তি, ডাকাতি করুক আর না করুক। 403, অসাধুভাবে অস্থাবর সম্পত্তি আত্মসাৎকরণ। আরেকটা বাংলা আছে হচ্ছে তশরুফ। তশরুফ মিস ডিসঅনেস্টলি মিসঅ্যাপ্রিভিয়েশন অফ প্রপার্টি। এখানে আত্মসাতের আরেকটা বাংলা হচ্ছে তশরুপ, আপনারা মনে রাখবেন। তশরুপ, তশরুপ, তশরুপ বলতেও আত্মসাৎকরণ বোঝায়। আত্মসাৎটা কি? রাস্তায় কোনো কিছু আমি কুড়িয়ে পেলাম এবং সেটা মালিককে না বুঝে না খুঁজে বা থানায় জমা না দিয়ে বা কোনো খোঁজার চেষ্টা না করে আমি সেটা নিজের মতো করে ব্যবহার করলাম। যেটা আমি অর্জন করে নি, উপার্জন করে নি, সেটা নিজের মতো করে সেটা ব্যবহার করা যাবে না। সেটা হতে পারে কোনো অস্থাবর সম্পত্তি। অবশ্যই অস্থাবর সম্পত্তি আমি কোথাও পেলাম, সেটা মূল্যবান কোনো গহনা হতে পারে, টাকা পয়সা হতে পারে, বা কোনো চেক হতে পারে। তো সেটা যদি নিজের জন্য ব্যবহার করে ফেলি, তো সেইটা হয়ে যাবে কি আত্মসাৎ। 404, মৃত্যুকালে উক্ত ব্যক্তির সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ। একজন ব্যক্তি মারা যাচ্ছে, মৃত্যুকালে অনেক সময় হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় পড়ে আছে, তো কাতরাচ্ছে, তার মোবাইল ফোন, তার ওয়ালেটে জিনিসপত্র, তার গলায়, তার কানে, মহিলা হলে গহনা পরে থাকতে পারে, হাতে বিভিন্ন জায়গায়, পুরুষরাও হাতে আংটি পরতে পারে। তো তাকে হেল্প না করে অনেকে কি করে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে যে তার হাতের, তার গলার এই সম্পত্তিগুলো নিয়ে নেয়, নিয়ে চলে যায়। তাদের কাজই হচ্ছে অ্যাক্সিডেন্ট হলে ওই সময় যে লুটে নেওয়া। তো এটা কিন্তু সে মারা যাচ্ছে এই অবস্থায় যেহেতু নিচ্ছে, তাই এখানে কিন্তু সাজা বেশি। 403-এ দেখেন 2 বছর সাজা, 404-এ 3 বছর। আর কেরানি চাকর কর্তৃক, অর্থাৎ একজন ব্যক্তি মারা যাচ্ছে ওই সময় যদি তার কেরানি বা চাকর তার সম্পত্তি আত্মসাৎ করে, তাহলে সাজা হচ্ছে 7 বছর। মানে বেড়ে গেল, অপরাধ বড় বেড়ে গেল। কেন এটা করা হয়েছে? কারণ চাকর এবং কেরানি, এনাদের এইগুলো করার সুযোগটা বেশি, তাই সাজা বেশি দেওয়া হয়েছে। কারণ বিশ্বাস যেহেতু সে নষ্ট করছে। আবার মনে করতে পারেন বিশ্বাস ভঙ্গ করছে কি না, সূক্ষ্ম পার্থক্য আছে বিশ্বাস ভঙ্গ আর এটার মধ্যে। বিশ্বাস ভঙ্গ হতে হলে আগে থেকে কিছু একটা দিয়ে রাখতে হবে। মানে আমি একজনকে দিলাম আমানত, তারপরে সে খেয়ানত করলো, সেটা হবে বিশ্বাসভঙ্গ। কিন্তু 404-এ কিন্তু আগে থেকে দেয়নি, আম, মৃত্যু করছে ওই সময় গোপনে নিয়ে নিল, অনেকটা চুরি করার মতন, কিন্তু সে দেখছে, সেটা আত্মসাৎ হয়ে গেল, চুরিও হলো না। এই পার্থক্যগুলো বুঝবেন, উদাহরণগুলো দেখবেন। 405, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। আইনগতভাবে দখলে আসা অতঃপর আত্মসাৎ। এটা আত্মসাতের মতোই, কিন্তু সম্পত্তিটা প্রথমে মালিক এই অপরাধীর কাছে দিবে, যে এটা আপনার কাছে রাখেন তো। আমরা জানি মুসলমানদের একটা বিষয় আছে যে যারা মুনাফিক তাদের লক্ষণ 3টা: যখন কথা বলে মিথ্যা বলে, যখন কোনো ওয়াদা করে সেটা ভঙ্গ করে, এবং তার কাছে কোনো আমানত রাখা হলে সেটা খেয়ানত করে। এখন আপনি কারো কাছে বিশ্বাস করে একটা জিনিস রেখে দিলেন যে এটা রাখেন তো, 10 দিন পর আমি নিব, আর সে সেই জিনিসটা নিজের মতো করে ব্যবহার করলো, 10 দিন পর আপনাকে আর ফেরত দিল না, তাহলে সেটাই হয়ে যাবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। কারণ আমি নিজে থেকে দিয়েছিলাম, সে তো আপনার থেকে এসে নিজে থেকে নেয়নি, বরং আমি নিজে দিয়েছি, দেওয়ার বিশ্বাস করে দিছি, আমার বিশ্বাসটা নষ্ট করে ফেলেছে, সেটাই। 406, 3 বছর সাজা আপনার বিশ্বাসভঙ্গের। 407, কোনো বাহক বা গুদাম রক্ষক কর্তৃক যদি হয় তাহলে 7 বছর। 408, কেরানি বা চাকর কর্তৃক হলে 7 বছর। 409, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সরকারি কর্মচারী, ব্যাংকার, বণিক, দালাল, প্রতিনিধি ইত্যাদি কর্তৃক যদি হয় তাহলে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হতে পারে। তাছাড়া 10 বছরও আছে, এগুলো দেখে নেবেন। 410টা গুরুত্বপূর্ণ একটি সেকশন, এটা হচ্ছে স্টলেন প্রপার্টি।
410 বলতে স্টলেন প্রপার্টি, চুরিকৃত মাল গ্রহণ। এটার সংজ্ঞা দেওয়া আছে চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ। এই 5টা অপরাধের কথা বলা হচ্ছে: চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ। তাহলে ডাকাতিটা বাদ থাকলো। তাহলে ডাকাতি ছাড়া অন্যান্য 5টি ক্ষেত্রে যদি কোনো আহ সম্পত্তি চুরি করা হয়, বলপূর্বক গ্রহণ করা হয়, দস্যুতার মাধ্যমে প্রাপ্ত হয়, তাহলে এই সম্পত্তিটাকে বলা হবে চুরিকৃত মাল। ডাকাতিকৃত মাল বলা হবে না, চুরিকৃত মাল বলা হবে, বা বলপূর্বক গ্রহণকৃত মাল বলা হবে না, চুরিকৃত মাল বলা হবে। দস্যু দস্যুতায় গ্রহণকৃত মাল বলা হবে না, চুরিকৃত মালই বলা হবে সব ক্ষেত্রেই। 411 অসাধুভাবে চুরিকৃত মাল গ্রহণের সাজা 3 বছর। 412 ডাকাতির মাধ্যমে অপহৃত বা লুটকৃত মাল। তাহলে 410-এ চুরিকৃত মালে এখানে 5টি অপরাধকে ইনক্লুড করা হয়েছে। আর 412-তে ডাকাতির জন্য ডেডিকেটেড আলাদাই একটা সেকশন দেওয়া হয়েছে, এটা লক্ষ্য করবেন। তাহলে ওই যে বাকি 5টা অপরাধ একটু ছোট অপরাধ, তাই এটার সাজা 3 বছর। আর ডাকাতির মাল লুট করলে সেটা হয়ে যাবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা 10 বছর সশ্রম কারাদণ্ড। এখানে 10 বছর কিন্তু সশ্রম, বিনাশ্রম দেওয়ার সুযোগ নাই। আর যেহেতু টাকা পয়সার ম্যাটার, তাই অর্থদণ্ডটা অবশ্যই। তাহলে এখানে একটা ক্লু পাচ্ছি আমরা, যখন টাকা পয়সা রিলেট থাকছে, আহ, সেখানে সম্পত্তি নিয়ে যখন সমস্যা হচ্ছে, তখন কিন্তু অর্থদণ্ড বা ফাইনটা কিন্তু অবশ্যই প্লাস করে দিচ্ছে, মানে সেই সাথে অর্থদণ্ড দিতে হবে। অথবা অর্থদণ্ড বলছে না, সেই সাথে অর্থদণ্ড। 413 অভ্যাসগতভাবে চুরিকৃত মালের ব্যবসা বা কারবার করা। এখন ব্যক্তি তার কারবারই হচ্ছে চুরিকৃত মাল। ঢাকায় আছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বলে একটা এলাকা আছে এখানে, যেহেতু ইন্ডিয়ান বর্ডার এলাকা, সেখানে বিশেষ করে চুরিকৃত মোবাইল ফোন, ল্যাপটপ এগুলার একটা ভালো বাজার আছে, ঢাকাতেও আছে। তো এগুলো কেউ যদি এই চুরির মালের ব্যবসা করে, তার অপরাধ কিন্তু অনেক বড়, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা 10 বছর সশ্রম কারাদণ্ড হতে পারে। অর্থাৎ 412 এবং 413 সেম, কিন্তু সামান্য পার্থক্য আছে। 413-তে সশ্রম বা বিনশ্রম, আর 412-তে শুধু সশ্রম 10 বছরের ক্ষেত্রে। আর যাবজ্জীবন তো সবসময় সশ্রম। 414 চুরিকৃত মাল লুকিয়ে রাখতে সাহায্য করা, অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনশ্রম কারাদণ্ড। 415 415 সেকশনটা, এখান থেকে প্রশ্ন আসে যে দণ্ডবিধি বা পেনাল কোডের কত ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া আছে। তো প্রতারণার সংজ্ঞা দেওয়া আছে, অনেকে মনে করতে পারে 420, প্রতারণা মানে 420, এটা মনে করে, কিন্তু না, 415-তে সংজ্ঞা আছে। তো 415-তে প্রতারণার সংজ্ঞা দেওয়া আছে। প্রতারণা বলতে হ্যাঁ, যেটা আলোচনা করছিলাম, ধারা 415 প্রতারণা বা চিটিং এর সংজ্ঞা, চিটিং এর ডেফিনেশন দেওয়া আছে 415। এখান থেকে প্রশ্ন আসে যে কত ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া আছে পেনাল কোডের। 415, ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে কারো দেহ, সুনাম, মন বা সম্পত্তির ক্ষতি সাধন করলে সেটা প্রতারণা হবে। 416, মিথ্যা পরিচয় দানপূর্বক যদি প্রতারণা করে, অর্থাৎ ছদ্মবেশে ছদ্মবেশ ধারণ করে। ছদ্মবেশ ধারণটা আবার দুই প্রকারের হতে পারে, একটা প্রকৃত ব্যক্তির অথবা একটা কাল্পনিক ব্যক্তির। অর্থাৎ প্রকৃত ব্যক্তি বলতে যিনি যিনি প্রতারক, তার নাম মনে করেন এ, এ নামে একজন ব্যক্তি আছে, তার নাম ঠিকানা ইনি প্রতারক। এখন একটা প্রকৃত ব্যক্তি বি নামে একজন ব্যক্তি আছে, যেটা বাস্তব, মানে বাস্তবে আসলে বি নামে একজন ব্যক্তি আছে। এখন এ নিজেকে বি পরিচয় দিচ্ছে যে আমি বি, তার মানে সে এ কনভার্ট হয়ে বি এর রূপ ধারণ করছে, পরিচয় দিচ্ছে নিজেকে যে আমি বি। তাহলে এটা হচ্ছে প্রকৃত ব্যক্তির বেশ ধারণ করা। অথবা যদি উদাহরণ দিই যে এ সি এর রূপ ধারণ করছে, এখানে সি বলতে এমন একটা ব্যক্তির কথা বলছে যে অবাস্তব, তার মানে বাস্তবে সি বলে কোনো ব্যক্তিই নাই। যে এলাকার ব্যক্তির কথা বলছে ওই এলাকাতে সি নামে কোনো ব্যক্তিই নাই, মানে কাল্পনিক একজন ব্যক্তির রূপ ধারণ করছে, তখন হয়ে যাবে সেটা এই ধারা মতে অপরাধ। 417, 1 বছরের, যদি শুধু প্রতারণা করে তাহলে 1 বছরের কি হবে, কারাদণ্ড হবে। আর 418-তে প্রতারণা পূর্বক রক্ষক যখন ভক্ষক হয়ে যাবে, অর্থাৎ যার কোনো কিছু
রক্ষা করা উচিত, সে রক্ষা না করে সেটা প্রতারণা করে, সেটা ভোগ দখল করার চেষ্টা করছে। সেটাই হচ্ছে রক্ষক যখন ভক্ষক। এখানে মূল বই থেকে এই বিষয়টা পড়ে নেবেন, তাহলে কেন রক্ষক যখন ভক্ষক বলছি এই লাইনটুকুতে আপনার এটা মনে পড়ে যাওয়ার কথা। ঠিক আছে? তো এটা একটু অপরাধ বড় হয়ে গেল, কারণ যাকে দিলাম আমানত সে খেয়ানত করলো, অনেকটা এরকম। জাস্ট অপরাধমূলক বিশ্বাসভঙ্গের কাছাকাছি একটা বিষয়, কিন্তু অপরাধমূলক বিশ্বাসভঙ্গে যার সম্পত্তি সে অপরাধীর কাছে দেয়, তারপরে সে আত্মসাৎ করে। কিন্তু এখানে 418 ধারায় যার সম্পত্তি সে দেয় না, বরং তার হেফাজতে থাকে এমনিতেই। মানে কোনো নাইট গার্ড তাকে কোনো কিছু কি করতে দিয়েছে, দেখভাল করতে দেওয়া হয়েছে, যে এই এলাকার সে নাইট গার্ড। এখন নাইট গার্ড যদি চুরি করে, তাহলে সেটা দেখা যাচ্ছে যে সার্ভেন্ট কর্তৃক চুরি। আর নাইট গার্ড যখন দেখবে যে তার কাছে কোনো কিছু রাখা হয়েছে, সেটা সে যদি নিয়ে নেয়, তাহলে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। আর নাইট গার্ড যখন প্রতারণা করবে, তখন ব্যাপারটা হবে এরকম, যে নাইট গার্ড তার কাছে যেই জিনিসটা মানুষ প্রত্যাশা করে, যে সে যে সার্ভিসটা দিবে, সেই সার্ভিসটা দেওয়ার কৌশলে কেউ কারো কাছ থেকে সে যদি কোনো কিছু হাতিয়ে নেয়, সেটাই হচ্ছে রক্ষক যখন ভক্ষক। নাইট গার্ড দিয়ে উদাহরণ দিলাম, এটা আরো উদাহরণ আছে বইয়ে, আপনারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। এরা 3 বছর, একটু অপরাধ বেড়ে গেল তাই। 419, এটা অন্যের রূপ বা পরিচয় ধারণ পূর্বক প্রতারণা, অর্থাৎ 417তে যে অপরাধটা করলো, না 416তে যে অপরাধটা করলো, তার শাস্তি 419-এ। একটু দেখেন, 415-তে যে অপরাধটা করলো তার শাস্তি আছে 417-তে, আর 416-তে যে অপরাধটা করলো তার শাস্তি আছে হচ্ছে 419-এ। 415-র অপরাধ সংজ্ঞার অপরাধ, 417-তে শাস্তি। 416-র অপরাধ, 419-এ শাস্তি। 420, 420টাও খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন, খুব মামলা হয় এই ধারায়। এখানে 415, এই 415-র সাথে যখন আর্থিক লেনদেন, আর্থিক লেনদেন এটা যখন যুক্ত হবে, 415-র সাথে প্রতারণার সাথে যখন আর্থিক লেনদেন যুক্ত হবে, তখনই সেইটা 420-এ কনভার্ট হয়ে যাবে। সূক্ষ্ম পার্থক্য, প্রতারণাই করছে কিন্তু প্রতারণা করে অর্থ প্রদানে প্ররোচিত করছে, সেটা 420 হয়ে যাবে। যখন প্রতারণার মধ্যে অর্থ থাকবে না, তখন সেটা জাস্ট প্রতারণা, কিন্তু যখন সেটার সাথে অর্থ লেনদেন এবং অর্থ সমর্পণ করতে পরিচিত করবে এবং অর্থ হাতিয়ে নিবে কিছু, তখনই সেটা 420-এ কনভার্ট হবে। প্রতারণা ও সম্পত্তি সমর্পণ করার জন্য অসাধুভাবে প্ররোচিত করা। হ্যাঁ, আমাকে আপনি 5 লক্ষ টাকা দেন আপাতত, আপনার ছেলের চাকরির ব্যবস্থা করছি, তারপরে আপনি আরো 5 লক্ষ টাকা দিবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে। এটা হচ্ছে 420-এর একটা পারফেক্ট, এটা 420-এর একটা পারফেক্ট উদাহরণ। এই যে চাকরির বাজার এখন মন্দা, সোনার হরিণ, তো কিছু সিন্ডিকেট থাকে, কিছু চক্র থাকে, তাদের কাজ হচ্ছে কোনো গ্রামে সহজ সরল কোনো মেধাবী স্টুডেন্ট আছে কিনা, মেধাবী বলতে মিডিয়াম কোয়ালিটির মেধাবী, যারা খুব ভালো মেধাবী তাদের কিন্তু চাকরি নিতে টাকা পয়সা লাগে না। আর যাদের মানে মিডিয়াম কোয়ালিটির মেধাবী এবং অর্থ সম্পদ আছে বাবার, তাদের চাকরি নিতে টাকা লাগে। এখন চাকরি নিতে টাকা লাগে কিছু কিছু ক্ষেত্রে, প্রাইভেট সেক্টরে হয়তো বা হয়, কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে একটা চক্র কি করে সুযোগ নেয়, যে আপনি দেন, এখন যদি অটোমেটিক হয়ে যায় তখন সে প্রতারকটা টাকাটা রেখে দেয়, আর যদি না হয় চাকরি, তখন প্রতারকটা টাকাটা ফেরত দেয় না। প্রতারক গুলো কিছুই করে না, জাস্ট টাকাটা কালেকশন করে রাখে, অপেক্ষা করে যে চাকরি হচ্ছে কিনা। যদি অটোমেটিক হয়ে যায় নিজের মেধা বলে, জাস্ট তার টাকাটা খোয়া গেল। এরকম হয় বাস্তবে অনেক ক্ষেত্রেই। আপনাদের পরীক্ষার ক্ষেত্রেও এরকম একটা চক্র ঘোরাফেরা করে, কিন্তু যেহেতু জুডিশিয়ারি পুরো পরীক্ষাটা দেখে, পরীক্ষার খাতা চুরি হওয়ারও কোনো সম্ভাবনা নেই। এমসিকিউ রিটেন এই দুইটা পার্টে কোনো ধরনের তদবির বা অসাধু উপায় অবলম্বন করে পাশের কারো যদি ইচ্ছা থাকে, সেটা মাথা থেকে ছেড়ে ফেলে দেন। কোনোভাবে সম্ভব না এখন আর। কেউ যদি বলে সেটা আপনাকে এই 420 ধারার অপরাধের জন্য প্ররোচিত করছে। আমি আশা করি এবার উদাহরণটা আরো ভালো বুঝেছেন। ভাইভাতে দেখা যাচ্ছে যে কিছুটা সুপারিশ চলে, লাইভ ক্লাসে বলছি, এটা অস্বীকার করার কিছু নাই।
কারণ আপনি এমসিকিউ রিটেন পাস করার পরে আপনার নিজের মেধাটাকে, নিজের যোগ্যতাটাকে কিন্তু অলরেডি আপনি প্রমাণ করে ফেলেছেন। ওই কারণে ভাইভাটা খুব বেশি ম্যাটার না, খুব বেশি দুর্ঘটনা না ঘটলে ভাইভাতে ফেল আসলে করায় না। ভাইভাতে পাশ করাটা খুব কঠিন না, তবে দুই একটা ভুল করা যাবে না, তাহলে হবে। না পারলেও পাশ করাবে, দুই একটা ভুল করা যাবে না আচরণগত। ভাইভা হলে অ্যাটিটিউডটা দেখা হয়, অ্যাটিটিউড ঠিক আছে কিনা আপনার। এরপরে 420-এর 7 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, সেই সাথে অবশ্যই অর্থদণ্ড প্লাস অর্থদণ্ড। দেখেন এখানে প্লাস অর্থদণ্ড কেন আছে, কারণ আর্থিক লেনদেনটা এখানে যেহেতু আছে, তাই এখানে প্লাস করে দেওয়া হয়েছে। আর 417-তে দেখেন অথবা অর্থদণ্ড, আবার 418-তে অথবা, 419-এ অথবা, কিন্তু 420-এ এসে প্লাস করে দিল, কারণ এখানে আর্থিক লেনদেনটা মাস্ট। আর্থিক লেনদেন অবশ্যই থাকবে, এই কারণে অবশ্যই অর্থদণ্ড হবে যদি অপরাধ কেউ করে। দেখেন সুন্দর একটা মিল আছে না? মনে রাখার জন্য একটা ক্লু পেয়ে যাচ্ছেন, এভাবে মনে রাখার চেষ্টা করবেন। 425, 425 এটা হচ্ছে নতুন একটা অপরাধ, অনিষ্ট বা বিনাশ, মিসচিফ ইংরেজিতে। জনসাধারণের বা কোনো বিশেষ ব্যক্তির সম্পত্তি নষ্ট, পরিবর্তনের মাধ্যমে ক্ষতি সাধন। সম্পত্তি একেবারে নষ্ট করে দেওয়া বা পরিবর্তনের মাধ্যমে ক্ষতি সাধন। এখন এক ব্যক্তি আপনার হাত থেকে আপনার স্বর্ণের আংটিটা খুলে নিয়ে নদীতে ফেলে দিল, তাহলে যে ফেলে দিল তারও হলো না, আপনার ক্ষতি হলো শুধু। এটাই হচ্ছে এই ধারার অপরাধ। তার মানে অপরাধীর কোনো লাভ হয় না, কিন্তু ভিকটিমের ক্ষতি হয়। কারণ অপরাধীর যদি লাভ হতো তাহলে সেটা চুরি বা বলপূর্বক গ্রহণ, ছিনতাই, ডাকাতি, এটার মধ্যে কোনো কিছু একটা হতো, আত্মসাৎকরণ হতো, বিশ্বাসভঙ্গ হতো, বা প্রতারণা হতো। তো এই টাইপের কোনো অপরাধী হচ্ছে না। দেখেন একটা সিকোয়েন্স পাচ্ছেন কিনা, সম্পত্তি সংক্রান্ত অপরাধ আমরা পড়ছি, তাহলে অফেন্স এগাইনস্ট প্রপার্টি, তার মধ্যে আমরা চুরি পড়লাম, বলপূর্বক গ্রহণ পড়লাম, দস্যুতা পড়লাম, ডাকাতি পড়লাম, আত্মসাৎ পড়লাম, বিশ্বাসভঙ্গ পড়লাম, প্রতারণা পড়ছি। তারপরে নতুন একটা জিনিস আসছে সম্পত্তি নিয়ে, যে কারো সম্পত্তির ক্ষতি করা। তো আগের যেগুলো বললাম এতক্ষণ, সবগুলাতেই যিনি অপরাধী তার কিন্তু আর্থিক লাভ হয়। আর এখানে এসে এই অপরাধীর কোনো আর্থিক লাভ হয় না, কিন্তু যিনি ভিকটিম তার ক্ষতি হয়। আংটি ছিনিয়ে নিয়ে ফেলে দিল, তাহলে তার তো আর কোনো লাভ হলো না, কিন্তু ক্ষতি হলো। বাজারে ডিম নিয়ে যাচ্ছে বিক্রয় করার জন্য, ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ডিমগুলো নষ্ট করে ফেললো, এটাও মিসচিফ হয়ে যাবে। উদাহরণগুলো পড়বেন, মজা লাগবে পড়তে। পেনাল কোড সবচেয়ে ইন্টারেস্টিং, কারণ সেখানে সংজ্ঞা আর জেনারেল এক্সেপশনস একটু পার্থক্য আছে, তাছাড়া সবগুলো একই জিনিস, জাস্ট এটা অপরাধ এর সাজা এত, এটা অপরাধ এর সাজা এত, মানে একই, মানে সিমিলারিটি আছে। এবং যেহেতু অপরাধ সম্পর্কে আপনি পড়তে পারছেন, একটু নলেজ বাড়ছে, এবং আপনি বাস্তবে এই ধরনের অপরাধ দেখে আসছেন কোর্টে বা কোর্টের বাইরে, অতএব এটা আপনি রিলেট করতে পারবেন, বাস্তবতার সাথে রিলেট করতে পারবেন। মিল মানে আপনার একটা সিনারিও মাথায় আসবে, এই কারণে পেনাল কোড পড়তে ভালো লাগার কথা। আর পেনাল কোড পড়তেও যদি যার ভালো লাগে না, তার ভালো লাগানোর জন্য যা করা দরকার। আচ্ছা, লাইভ ক্লাসে বলছি, যার পেনাল কোড পড়তে ভালো লাগে না বা পেনাল কোড পড়ে আনন্দ লাগে না, তাই আমাকে হোয়াটসঅ্যাপ করে বলবেন, স্যার আমার পেনাল কোড পড়তে আনন্দ লাগে না। আনন্দ কিভাবে আসবে, আমি কিছু টিপস প্রয়োজনে আলাদাভাবে দিয়ে দিব তাকে। 426, অনিষ্ট বা মিসচিপের সাজা 3 বছর। 427-এ 50 টাকা বা তার বেশি যদি ক্ষতি করে তাহলে 2 বছর। সরি, 426-এ 3 মাস, মাত্র 3 মাস, ছোট ক্ষতি করেছে, নিজের তো আর লাভ হলো না, 3 মাস। কিন্তু 50 টাকা বা তার বেশি যদি ক্ষতি করে তাহলে আবার 2 বছর। যেহেতু আইনটা 1860 সালের, ওই সময় 50 টাকা মানে অনেক টাকা। 50 টাকায় কয়েক ভরি, 10 ভরির মতো স্বর্ণ হতো। এখানে 441, 441 মাঝখানে ধারাগুলো খুব একটা দরকার নেই। 441 খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন, অপরাধমূলক অনধিকার প্রবেশ। তাহলে এটাও কিন্তু একটা সম্পত্তি বিষয়ে অপরাধ, অপরাধমূলক অনধিকার প্রবেশ, ক্রিমিনাল ট্রেসপাস। অপথে প্রবেশ এ ধারার অপরাধ নয়। অপথে মানে ঘর ভেঙে প্রবেশ, ঘর ভেঙে প্রবেশটা পরের দিকে আমরা পড়বো। অপথে প্রবেশ বলতে ঘর ভেঙে প্রবেশ, হাউস ব্রেকিং ইংরেজি। ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্তির মাধ্যমে। এখন আমার বাসায় কোনো যদি অপরিচিত ব্যক্তি হুড়হুড় করে চলে আসে, তাহলে আমি তো বিরক্ত হবই বা ভয় পাবো।
অপরাধ করার উদ্দেশ্যে বা বিনা সম্মতিতে অন্যের সম্মতিতে প্রবেশ। এখানে তিনটা দেখেন এলিমেন্ট আছে। এক, অপরাধ করার উদ্দেশ্যে বিনা অনুমতিতে অন্যের সম্পত্তিতে প্রবেশ। এখন কোনো যদি ভিক্ষুক গ্রামের বাসায় দেখবেন, যারা গ্রামে গিয়েছেন বা গ্রামে বসবাস করেছেন বা করেন, দেখবেন গ্রামে বাসার মধ্যে কিন্তু ভিক্ষুক যারা আছেন তারা কিন্তু প্রবেশ করে। তো যদি কোনো ভিক্ষুক বাড়ির মধ্যে প্রবেশ করে, সেটা কি অনধিকার প্রবেশ হবে? কেউ লাইনে এসে বলেন। গ্রামের বাসায় ভিক্ষুক বাসার মধ্যে চলে যায়, যে ভিক্ষা চায়, অনুমতি নিয়ে যায় না। কারণ গ্রামের বাসায় অনেক সময় কি থাকে না, বাউন্ডারি থাকে না। আবার বাউন্ডারি থাকলে গেট লাগানো থাকে না, অনেক সময় তালা দেওয়া থাকে না, দিনের বেলা খোলা থাকে। ভিক্ষুক প্রবেশ করে যে ভিক্ষা চায় মহিলাদের কাছ থেকে। তো ভিক্ষুক যদি আপনার বাসায় বিনা অনুমতিতে প্রবেশ করে, অবশ্য অনুমতি নেয় না, অনেক সময় এমনিতে প্রবেশ করে, সেই ক্ষেত্রে সেটা অনধিকার প্রবেশ হবে কিনা? সোহাগ ভাই লাইনে আসেন। আর বিনা অনুমতিতে হলে অবশ্যই অনধিকার প্রবেশ হবে। বিনা অনুমতিতে হলে অবশ্যই অনধিকার প্রবেশ হবে, কিন্তু আমি বলছি অনধিকার প্রবেশ হবে না। কি কারণে? এখানে এলিমেন্ট তিনটা থাকতে হবে। এক, অপরাধ করার উদ্দেশ্যে। দুই, বিনা অনুমতিতে। তিন, অন্যের সম্পত্তিতে প্রবেশ। একজন ভিক্ষুক যখন অন্যের সম্পত্তিতে প্রবেশ করে, তখন সে বিনা অনুমতিতে প্রবেশ করছে, দ্যাটস ফাইন, এটা মিলছে। দুই নম্বর হচ্ছে অন্য সম্পত্তিতে প্রবেশ করছে, কিন্তু তার কিন্তু অপরাধ করার কোনো উদ্দেশ্য নাই। এখন যদি ভিক্ষুক ভিক্ষা নিতে যে যদি চুরি করে, তার উদ্দেশ্য চুরি, তখন সে আর ভিক্ষুক থাকে না, সে হয়ে যায় চোর। ওকে? তাই ভিক্ষুক জি, যেহেতু বুঝতে পারছি। ভিক্ষা নিতে যায়, তার উদ্দেশ্য কিন্তু কি থাকে না, অপরাধের থাকে না। তাই ভিক্ষুক প্রবেশ করলে সেটা অনধিকার প্রবেশ হবে না। ক্লিয়ার হলেন না সৎ হলেন না তাই উদ্দেশ্য, বলেন। জি, সৎ উদ্দেশ্যে হলে হবে না, অসৎ উদ্দেশ্য হইলে তখন অপরাধমূলক অনধিকার প্রবেশ হবে। অসৎ উদ্দেশ্য হলে তো আর সে ভিক্ষুক হলো না, সে তো চোর হয়ে গেল। বুঝেননি? জি, বা বুঝতে ভিক্ষুক পারছি। সেজে সে প্রতারণা করতে ঢুকেছে, এটা হতে পারে। বা ভিক্ষুক সেজে সে ডাকাতি করতে ঢুকেছে, ভিক্ষুক সেজে সে ঢুকছে, সেটা ভিন্ন জিনিস। তার মানে অপরাধ করার তার যদি অভিপ্রায় থাকে, ইন্টেনশন থাকে, সেটা তো আর ভিক্ষুক সে হলো না। তার মানে ভিক্ষুক বেশে সে অন্য কেউ ঢুকেছে। ক্লিয়ার হলে এবার? জি, বুঝতে পারছি। আচ্ছা, যদি এই প্রশ্নটা চলে আসে বার কাউন্সিলের বা আমার পরীক্ষায়, যে ভিক্ষুক যদি আপনার বিনা অনুমতিতে, কয়েকজন ভিক্ষুক সে ক্ষয়ের বিনা অনুমতিতে তার বাড়িতে প্রবেশ করলো, সে কি অপরাধ করলো? অপশন আসবে অপরাধ নয়। ওকে? একটা জি ইন্টারেস্টিং স্যার। প্রশ্ন, বলা যায় না, এইভাবে প্রশ্ন করতে পারে। আচ্ছা, ধন্যবাদ লাইন আসার জন্য, চেষ্টা করার জন্য। এরপরে 442 অনধিকার গৃহে প্রবেশের। তাহলে আগেরটা জাস্ট অনধিকার প্রবেশটা কি, এবার বলছে অনধিকার গৃহে প্রবেশ। গৃহ, তাবু। তাহলে এর আগেরটা অনধিকার প্রবেশের সংজ্ঞা কিন্তু গৃহে না, তার মানে ওপেন প্লেসে, অন্যের সম্পত্তিতে। আর গৃহ ছাড়া কি সম্পত্তি মানুষের থাকে না? বাগান থাকে, মাঠ থাকে, ক্ষেত থাকে, বিল থাকে, তাই নয় কি? ফসলের জমি থাকে। তো সেটা আগের ধারা 441। 442 হচ্ছে এবার গৃহ, তাবু মানে ক্লোজ প্লেস। আগেরটা ওপেন প্লেস, এটা ক্লোজ প্লেস। 443 সংগোপনে অনধিকার প্রবেশ। আগের দুইটা ধারায় মানে মানে সরাসরি প্রকাশ্যে। আর 443 এবার সংগোপনে মানে গোপনে। দেখেন সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে। গোপনে সময় ও পরিস্থিতি সাপেক্ষে এটা গোপন হচ্ছে কিনা সেটা সময় এবং পরিস্থিতি বলে দিবে। এখন একটা মানুষ রাত 12টার প্রবেশ করছে, অবশ্যই সে গোপনে প্রবেশ করছে। আর একটা মানুষ দুপুর বেলা প্রবেশ করছে, দুপুর 12টার দিকে প্রবেশ করছে। এখন দুপুর 12টার দিকে যখন গৃহে প্রবেশ করলো একটা ব্যক্তি, তখন ওই সময় যদি বাসায় মানুষ কেউ না থাকে, তাহলে সেটা সংগোপনে হতে পারে, আবার সংগোপনে নাও হতে পারে, সেটা পরিস্থিতি বলতে পারবে। এটা নিয়ে যদি কোনো প্রশ্ন চলে আসে, এটাই যদি বিবেচ্য বিষয় হয়, চার্জের একটা বিষয় হয়, যে সে সংগোপনে প্রবেশ করেছে না সে প্রকাশ্যে প্রবেশ করেছে, কোন ধারায় হবে, তখন এটা নিয়েও কিন্তু কি হবে, জেরা হবে, আর্গুমেন্ট হবে। তাহলে এই কারণে বলা হচ্ছে গোপনে করেছে কিনা সেটা সময় ও পরিস্থিতি সাপেক্ষে হবে। খুবই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়। 444 রাতে সংগোপনে গৃহে প্রবেশ। রাত বলতে সূর্য ডুবে গেল এবং সূর্য আহ আবার সানরাইজের আগ পর্যন্ত, তার মানে সূর্যাস্তের পর হতে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত সময়, এটাকে রাত। এটা সবাই জানি আমরা, এটার বলে দেওয়ার কোনো দরকার নাই। 445 অপথে গৃহের প্রবেশ। 441 এর মধ্যে যে কথাটা বলেছিলাম, যে 441 অপথে গৃহ প্রবেশ
বা অপথে প্রবেশ এ ধারার অপরাধ নয়। এবার অপথে গৃহে প্রবেশ এর ইংরেজি হচ্ছে হাউস ব্রেকিং, ঘর ভাঙ্গা। বাংলা হচ্ছে ঘর ভাঙ্গা, কিন্তু বলছে অপথে গৃহে প্রবেশ, মানে ভেঙ্গে যেহেতু প্রবেশ করছে তার মানে পথটা কিন্তু তৈরি করছি, সেটা আসলে পথ না, ভেঙ্গে পথটা তৈরি করা হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে অপথে গৃহে প্রবেশ। দিনের বেলায় শীত কেটে বলতে, শীত কাটা বলতে গ্রামের বাসার দিকে এটা বেশি হয়, যে এইটা বাসার ওয়াল এই নিচ দিয়ে গর্ত করে, গর্ত করে ভেতর দিয়ে প্রবেশ করে, তার মানে একটা সুড়ঙ্গ করে and, বাসার সাইড দিয়ে গর্ত করে ভিতর দিয়ে উপরে চলে যায়। স্বপন ভাই হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন যদি কোনো সমস্যা থাকে। তো এখানে দেখেন কিছু উদাহরণ আছে। সহায়তাকারী বা নিজ তৈরি পথ, কেউ আমাকে পথ তৈরি করে দিল বা আমি নিজে তৈরি করলাম পথ, পরে ভিতরে প্রবেশ করছি, ভেঙে দিল, গ্রিল কেটে দিল, বা ওয়াল ভেঙে দিল, তালা খুলে দিল, জানালা ভেঙে দিল, বা শীত কেটে দিল, সুড়ঙ্গ তৈরি করে দিল, বা ছাদে উঠলাম, ছাদে উঠে ছাদ দিয়ে আবার ভিতরে ঢুকলাম, সেটাও হবে অপথে গৃহ প্রবেশ। মই দিয়ে সীমানা প্রাচীর টপকিয়ে মালিকের অনুমতিহীন পথে, অর্থাৎ মালিক এই পথে যাতায়াতের অনুমতি কাউকে দেয়নি। তালা খুলে অপরাধমূলক বল প্রয়োগের বা আক্রমণ বা ভয় দেখিয়ে বন্ধকিত পথ উন্মুক্ত করে, একটা এখানে দরজা ছিল, দরজাটা লাগিয়ে দেওয়া হয়েছে, সেই দরজাটা খুলে, সেটা ইট দিয়ে লাগিয়ে দেওয়া হোক বা এমনি সাধারণ দরজা হোক, সেটা তালা মারা আছে, তো সেই পথটাও ব্যবহার করে, অর্থাৎ যে পথটা ইউজুয়ালি ব্যবহার করা হয় না সচরাচর, সেই পথটা দিয়ে যদি প্রবেশ করে তাহলে সেটা বলা হবে হাউস ব্রেকিং, অপথে গৃহে প্রবেশ। 446 রাতে অপথে গৃহে প্রবেশ, রাত বলতে ওই যে রাত। 447 অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি খোলা উন্মুক্ত স্থানে, গৃহ বা আবদ্ধ স্থান নয়। 447-এ খোলা স্থানে 3 মাস এবং 500 টাকা। 448 অনধিকার গৃহে প্রবেশের শাস্তি 1 বছর 1000 টাকা। 449 মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধ সংগঠনের অভিপ্রায়ে অনধিকার গৃহে প্রবেশের শাস্তি, মানে এমন একটা অপরাধ করব যেটার জন্য মৃত্যুদণ্ড হতে পারে, তার মানে 386 ধারার অপরাধের কথা এখানে বলা হচ্ছে। তার মানে দর্শুতা, খুন সহ দর্শুতা সংগঠনের উদ্দেশ্যে কারো ঘরে প্রবেশ করা, অথবা কাউকে মার্ডার করে ফেলার উদ্দেশ্যে যদি প্রবেশ করা হয়, বা কাউকে মৃত্যুদণ্ডের যে 10টা সেকশন আছে সেই ধরনের অপরাধ করার উদ্দেশ্যে যদি প্রবেশ করা হয়, তাহলে কিন্তু সেইটা অপরাধ অনেক বড়, তাই যাবজ্জীবন অথবা 10 বছর সশ্রম। 462 এ ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীদের অবহেলিতা জনিত আচরণের যদি শাস্তি, সেটা 2 বছর। ব্যাংক কোম্পানির সাথে প্রতারণার শাস্তি 62-র বিতে বলা আছে 2 বছর। এই দুইটা একটু নতুন ধাঁচের ধারা, এখানে যেহেতু ব্যাংক রিলেটেড কিছু অপরাধ আমরা ইদানিং দেখছি, তাই এই দুইটা ধারা আমি যুক্ত করেছি। আগের সাজেশনে এই দুইটা ধারা ছিল না, বা আমিও কখনো ওই দুইটা ধারা পড়িনি, জাস্ট দিয়েছি ব্যাংক রিলেটেড কিছু অপরাধ আমরা ইদানিং দেখি তাই। এরপরে আরেকটা সম্পত্তি নিয়ে অপরাধ, সেটা হচ্ছে 463। 463 মানে জালিয়াতি বা ফরজারি ইংরেজিতে। জনগণ বা ব্যক্তির, তাহলে জনগণ মানে মাস পিপুল, অনেক ব্যক্তি একসাথে, অথবা কোনো ব্যক্তির, একজন ব্যক্তিরও হতে পারে বা 2জন ব্যক্তিরও হতে পারে, ক্ষতি বা অনিষ্ট সাধন কল্পে প্রতারণা করার উদ্দেশ্যে মিথ্যা দলিল প্রণয়ন। যদি কেউ কোনো মিথ্যা দলিল প্রণয়ন করে, মানে ফ্যাব্রিকেশন করে, তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে, ফরজারি হবে। তাহলে ফরজারির একটা উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্যটা কি, কোনো ব্যক্তি বা জনগণের ক্ষতি, অনিষ্ট সাধন বা প্রতারণা, এটা যদি হয় তাহলে, তাহলে আমরা এখানে 192 ধারায় ফেব্রিকেশন করেছিলাম না, মিথ্যা দলিল প্রণয়ন, ঠিক ওইটাই, ওটার সাথে যদি উদ্দেশ্য যুক্ত হয়, উদ্দেশ্যটা কি, ক্ষতি করা, অনিষ্ট সাধন করা বা প্রতারণা করার যদি উদ্দেশ্য, তাহলেই সেটা আবার হয়ে যাবে ফরজারি। জাস্ট সামান্য পার্থক্য আছে। তাহলে ওইটার উদ্দেশ্য কি ছিল, আদালতে দাখিল করা, দাখিল করে কোনো মামলায় সুবিধা নেওয়া। এটার উদ্দেশ্য কি, কারো সম্পত্তি রিলেটেড হয়তো বা কোনো কিছু করা, কারো স্থাবর বা অস্থাবর সম্পত্তি দখলে নিয়ে নেওয়ার উদ্দেশ্যে হয়তো বা ফরজারি করা, বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে যা আদালতের বাইরে। পরবর্তীতে এটা নিয়ে মামলা হলে তখন আদালতে যাবে, কিন্তু উদ্দেশ্য আদালতের বাইরে। এটা কোনো সাক্ষ্য হিসেবে ব্যবহার হয় না,
বরং মামলা হলে তখন এটা সাক্ষ্যে পরিণত হয়। আশা করি ফেব্রিকেশন এবং জালিয়াতির মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য সেটা বুঝতে পেরেছেন। 464, দলিল, মিথ্যা দলিল প্রণয়ন। উদাহরণ অবশ্যই দেখবেন। তৈরি করা, পরিবর্তন করা। পরিবর্তন করা বলতে টেম্পার করা, ঘষে মেজে লিখা পরিবর্তন করা। পরিবর্তনে পরিচিত বা বাধ্য করা, নিজ নাম স্বাক্ষর করা। নিজ নাম দ্বারা, আবার কাল্পনিক বা মৃত ব্যক্তির নাম দ্বারা হলেও সেটা কি হবে? ফরজারি হবে। তাহলে 463-তে ফরজারিটা কি সেটা বলা হচ্ছে। ফরজারির মধ্যে একটা এলিমেন্ট আসলো কি? মিথ্যা দলিল প্রণয়ন করা। এই মিথ্যা দলিল প্রণয়ন আবার কি করে করতে হয় সেটা আবার 464-তে দিয়ে দিল। কোনো ব্যক্তির নিজের নাম স্বাক্ষরও জালিয়াতির শামিল হতে পারে। কাল্পনিক বা মৃত ব্যক্তির নামে তার জীবদ্দশায় সম্পাদিত হয়েছিল মর্মে পূর্ববর্তী তারিখ দিয়ে, অর্থাৎ ব্যাকডেটে কোনো দলিল যদি তৈরি করা হয়, একটা মানুষ মারা গেছে 2021 সালে, এখন সে বেঁচে যখন ছিল 2020 সালে, ওই সময়ের একটা ব্যাকডেটে স্ট্যাম্প এবং দলিল ক্রিয়েট করা হচ্ছে। তার মানে সে মারা গেছে, তো এই সময় তো তাকে দিয়ে কোনো কিছু করা যাচ্ছে না, কিন্তু সে বেঁচে ছিল ওই ধরনের একটা সময় দিয়ে, ওই সময় দেখা যাচ্ছে যে কি করা হচ্ছে, একটা দলিল ক্রিয়েট করা হচ্ছে। তাহলে সেটা মিথ্যা দলিল হবে, কারণ ওই সময় তো একটা ব্যক্তি বেঁচেই ছিল না। চারশো পঁয়ষট্টি, জালিয়াতির শাস্তি 2 বছর। 466, আদালতের নথি, সরকারি রেজিস্ট্রার প্রভৃতিতে জালিয়াতি। জন্ম, বিবাহ, মৃত্যু, সব সৎকার। সব সৎকার, এই সব মানে কি কেউ বলতে পারবেন? এই সব মানে কি? আমরা জানি দন্ত স আর ব, সব মানে এ অল, অল মানে এভরিবডি, সব, সকলে। আর তালব্য স আর ব, এই সব মানে কি? হ্যাঁ, সব মানে এখানে রনে আপু বলছেন মৃত। এখানে মৃত, হ্যাঁ, মানে ডেড বডিকে আসলে সব বলা হয়। এটা ঠিক আছে, এবার সঠিক হলো। সোমা সাহা সঠিক বলতে পেরেছেন, মৃতদেহ। রনে আপু হয়তো বা এটাই বলতে চাচ্ছিলেন। তো মানে ডেড বডি, মৃতদেহকে সব বলা হয়। তাহলে সব সৎকার মানে মুসলমান হলে কবর দেওয়া, এটাকে সব সৎকার বলে, অর্থাৎ শেষকৃত্য। বা হিন্দু হলে সাধারণত কি করা হয়, চিতায় পুড়িয়ে ফেলা হয় এবং যে সাইট আছে সেটা কোথাও ভাসিয়ে দেওয়া হয়। হিন্দুদের মধ্যেও যেহেতু অনেকগুলো জাত আছে, সেখানেও কিন্তু কবরের একটা ব্যবস্থা আছে, কোন কোন জাতের মধ্যে হয়তোবা। খ্রিস্টানদেরও কিন্তু কবর দেওয়া হয়। মুসলমানদের কবর হচ্ছে উত্তর দক্ষিণ, অর্থাৎ উত্তরের দিকে মাথা, দক্ষিণ দিকে পা। আর খ্রিস্টানদের কবর হচ্ছে পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে পা। 466, আদালতের নথিপত্র, এগুলা বললাম, এবং সব সৎকার, এগুলোতে যদি, তার মানে এখানে বলা, মানে আমরা এটা ধরে নিতে পারি যে সরকারি দলিল, আমরা সাক্ষ্য আইনের 74 ধারায় পড়েছি না, সরকারি দলিল। তো সরকারি দলিল আমরা এখানে দেখছি যে সরকারি দলিলে কেউ যদি টেম্পার করে, আহ, তাহলে সেটা কি হয়ে যাবে? 7 বছর। মানে এই উদাহরণগুলো যে সরকারি দলিলকে নির্দেশ করছে, সবগুলো সরকারি দলিল না, যেমন আম মোক্তারনামা, এটা সরকারি না, পাওয়ার অফ অ্যাটর্নি। তো পাওয়ার অফ অ্যাটর্নি এটা এবং অন্যান্য যেটা আছে সবগুলো সরকারি দলিলে যদি কেউ কিছু করে, টেম্পার করে, তাহলে 7 বছরের কারাদণ্ড। আপনারা কেউ আদালতে প্র্যাকটিস করতে গিয়ে যে কজ লিস্ট আছে সেটাতে আবার তারিখ নিজেরা পরিবর্তন করে নিবেন না, তাহলে কিন্তু আবার এই ধারার অপরাধ হয়ে যাবে। 493, পুরুষ কর্তৃক বিবাহের বাহানা করে সহবাস করলে পুরুষটির শাস্তি হবে 10 বছর। মেয়েটির বয়স 14 বছরের নিচে হলে তা ধর্ষণ হবে। তার মানে 14 বছরের বেশি বয়স্ক কোনো বালিকা বা কোনো নারীর সাথে যদি শারীরিক সঙ্গম করা হয় এবং বাহানা দেওয়া হয় যে আমরা বিবাহিত, মৌলবীর মাধ্যমে বা যেটাই হোক, আসলে অ্যাকচুয়ালি বিবাহ না হয়, বিবাহর একটা প্রতারণা বা বাহানা করেছে, তাহলে শাস্তি হবে। আর যদি 14 বছরের নিচের কোনো বালিকা হয়, তার সাথে যদি যৌন সঙ্গম করা হয়, যতই বিয়ের বাহানা করা হোক না কেন, সেটা রেপে পরিণত হবে, কারণ তার কনসেন্টটা দেওয়ার মতো ক্ষমতা নাই, এই কারণে। আর যেহেতু বিনা সম্মতিতে সঙ্গম, সেটা 375 ধারায় রেপের সংজ্ঞার মধ্যে চলে যাচ্ছে, তখন সেটা আর হবে না। আর 14 বছরের প্লাস হলে বাহানা করা মানে তাকে ফুসলিয়ে বা ভুল বুঝিয়ে যে আমি তোমার হাজবেন্ড হই, বা অন্য কোনো কারণে হোক, বিবাহের বাহানা,
যেটা এখন খুব চলছে, যে আমার বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে, এই সেকশনটা আসছে। যদিও 14 বছরের নিচে না, এটা নারী ও শিশু আইনে চলে যাচ্ছে 9 ধারায়। 9-এর 1 আছে, 2 আছে। তো সেগুলো আমরা ভাইভাতে গিয়ে পড়তে পারবো, ভাইবার বিষয় সেটা। কারণ ভাইভাতে নারী শিশু পড়তে হয় প্রায়, ভাইভাতে 20টার মতো আইন পড়তে হয়, এই 7টার বাদে আরো প্রায় 13-14টা পড়তে হয় ছোট ছোট। এছাড়া সাধারণ জ্ঞান পড়তে হয়, বাড়ির ইনফরমেশন পড়তে হয়, সভাপতিকে, সেক্রেটারিকে, জেলা জজের নাম কি, এলাকার গণ্যমান্য ব্যক্তির নাম কি, জাস্ট এগুলো। তো এখন প্যানিক হওয়ার দরকার নেই, রিটেন পার করেন, ভাইবার জন্য খুব বেশি সমস্যা হবে না। 494, স্বামী বা স্ত্রী জীবনদশায় পুনরায় বিবাহকরণ। পুনরায় বিবাহ বলতে সেকেন্ড ম্যারেজ, থার্ড ম্যারেজ, ফোর্থ ম্যারেজ, মানে প্রথম বিয়ের পরের বিবাহগুলো যদি করা হয়, স্ত্রীকে রেখে অথবা স্বামীকে রেখে স্ত্রী যদি আরেকটা বিয়ে করে, মানে কোনো নারী যদি একাধিক স্বামী গ্রহণ করে অথবা কোনো পুরুষ যদি একাধিক স্ত্রী গ্রহণ করে, সেটার দিকে বলা হচ্ছে। যেটা ব্যতিক্রম আছে, 7 বছর সঙ্গী নিখোঁজ। সঙ্গী বলতে স্বামী বা স্ত্রী। একজন মহিলা, তার স্বামী 7 বছর হারিয়ে গেছে, স্বামীর জন্য অপেক্ষা করার দরকার নেই, আরেকটা বিয়ে করতে পারবে। আর যদি কোনো স্ত্রী 7 বছর হারিয়ে থাকে, স্বামীর ক্ষেত্রেও বউয়ের জন্য অপেক্ষা করার দরকার নেই, তিনি বিয়ে করতে পারবেন। পূর্বের বিবাহ বাতিল, মানে ডিভোর্স হওয়ার পরে পূর্বের স্ত্রীর সাথে চুক্তি অর্থাৎ সম্মতিতে, পূর্বের স্ত্রী যদি সম্মতি দেয় তাহলে আবার বিয়ে করতে পারবে। এখানে কিন্তু লেখা নাই পূর্বের স্বামীর সাথে কি করে চুক্তি করে, কারণ তার মানে স্ত্রী, মুসলমানদের ক্ষেত্রে স্ত্রী কি করতে পারেন না, একাধিক স্বামী গ্রহণ করতে পারেন না। তবে কিছু কিছু উপজাতিদের মধ্যে আছে, যেন গাঢ় উপজাতি, তাদের যেহেতু মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, অনেক ভাই মিলে একটা স্ত্রীকে বিয়ে করে নিয়ে এসে দেখাচ্ছে যে সবার স্ত্রী সে হয়। এই ধরনের কিছু ব্যতিক্রম, যেটা যেহেতু সে তাদের আলাদা পার্সোনাল ল আছে, এই জেনারেল ল পার্সোনাল ল এর সাথে সাংঘর্ষিক, এই কারণে তাদের জেনারেল লটাই কাজ করবে, মানে পার্সোনাল লটাই কাজ করবে, তাদের ক্ষেত্রে সেটা অপরাধ না, কিন্তু আমাদের ক্ষেত্রে অপরাধ হবে। আমরা যেহেতু মুসলমান, আমাদের যে ইসলাম মোহামেডান ল যেটা, সেখানেও কিন্তু নিষেধ আছে। অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম প্লাস অর্থদণ্ড হবে। যদি এই 3টা ব্যতিক্রমের মধ্যে না পড়ে, তাহলে 495, স্ত্রীর নিকট প্রথম স্ত্রীর কথা গোপন করে বিবাহ 10 বছর। তার মানে এই যে 494 ধারায় ভিকটিম কে, 494 ধারায় ভিকটিম হচ্ছে প্রথম স্ত্রী বা প্রথম স্বামী, আর 495 ধারার ভিকটিম হচ্ছে দ্বিতীয় স্ত্রী। এটা কে বুঝলেন না, হাত উত্তোলন করেন। বলা হচ্ছে স্ত্রীর নিকট প্রথম স্ত্রীর কথা গোপন করে বিবাহ, মানে একটা পুরুষ, তার একটা বউ আছে বাসায়, সে আবার দ্বিতীয় বিবাহ করছে এবং দ্বিতীয় স্ত্রীর কাছে বলছে আমি অবিবাহিত, বা কাবিন নামায় লিখছে আমি অবিবাহিত, বাসায় যে বউ বাচ্চা আছে বা বউ আছে এটা গোপন রাখছে। তাহলে ভিকটিম কে হলো, দ্বিতীয় স্ত্রী ভিকটিম হলো। আর 494 ধারায় ভিকটিম কে হচ্ছে, প্রথম স্ত্রী ভিকটিম হচ্ছে, কারণ দ্বিতীয় স্ত্রী সব জানাচ্ছে কিন্তু প্রথম স্ত্রীর সাথে এখানে প্রথম স্ত্রীর অনুমতি নিচ্ছে না বা তালাক করেনি। এই এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখবেন। 494 ভিকটিম প্রথম স্ত্রী বা প্রথম স্বামী, 495 দ্বিতীয় স্ত্রী ভিকটিম, কারণ প্রথম স্ত্রীর কথা গোপন রাখছে। দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীর কথা জানলে কি আর বিয়ে করতো ওই বিবাহিত মানুষটাকে, যার আগের স্ত্রী আছে? এখানে 10 বছর। তাহলে দ্বিতীয় স্ত্রী, একটা অবিবাহিত নারীকে যদি কোনো পুরুষ মিথ্যা তথ্য দিয়ে বিয়ে করে, তার সাজা বেশি হচ্ছে 10 বছর, আর আগের ক্ষেত্রে 7 বছর। 496, মিথ্যা বা প্রতারণামূলক ভাবে বিবাহ উদযাপন। বিবাহ হয়নি, বিবাহ উদযাপন করা হচ্ছে 7 বছর। 497, অ্যাডাল্টারি বা ব্যভিচার। 497 অ্যাডাল্টারি বা ব্যভিচার, আমরা সাধারণ কথায় যেটা বলি যে পরক্রিয়া করা, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ। 497 ব্যভিচার, অ্যাডাল্টারি। তো অ্যাডাল্টারিতে বলা হচ্ছে শুধুমাত্র পুরুষ, যে আসামি, মানে যে পুরুষ ব্যক্তি সে আসামি হবে, অন্য কেউ হবে না। এইস হাজবেন্ড, তার একটা স্ত্রী আছে ডাব্লিউ, এখানে একটা পি আছে, সে হচ্ছে থার্ড পার্সন। এখন সাধারণত এদের মিল মহব্বত থাকবে, এরা দুজন সংসার করছে, এখন থার্ড পার্সন পি এর মধ্যে প্রবেশ করেছে। তাহলে এই যে দুইজনের মধ্যে কানেকশন, এই কানেকশনটার নামই হচ্ছে অ্যাডাল্টারি। এই কানেকশনটার নাম অ্যাডাল্টারি, এবং অ্যাডাল্টারিটা
অবশ্যই ফিজিক্যাল রিলেশনশিপ হতে হবে। এখন ডাব্লুর সাথে পি প্রেম করছে, তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক নাই, তাহলে এই ধারার অপরাধ হবে না। সেটা পরিবারে যদি অশান্তি হবে, কিন্তু সেটা এই ধারার অপরাধ হবে না। কিন্তু যখন শারীরিক সম্পর্ক হবে ডাব্লুর সাথে পি এর, মানে অন্যের স্ত্রীর সাথে, এই পি লোকটা থার্ড পার্সন এসে তার আহ, সংসারে সমস্যা করছে, তখন এটা অ্যাডাল্টারি হবে। এবং এই মামলায় শুধুমাত্র আসামি হবে পি। তাহলে পি শুধুমাত্র আসামি হবে, ডাব্লু আসামি হবে না। আর এখানে ভিকটিম হবে এইচ। এইচ হবে ভিকটিম, কারণ এইচ এর স্ত্রীর সাথে অন্যের সম্পর্ক, এইচ এর দেখা যাচ্ছে যে সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, সব দিক দিয়ে এইচ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই কারণে এইচ ভিকটিম। এই কারণে এইচই পি এর বিরুদ্ধে মামলা করতে পারবে, অথবা অন্য কেউ মামলা করতে পারবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে এইচ পারমিশন দিলে, এইচ এর অনুমতি নিয়ে অন্য কেউ এই পি এর বিরুদ্ধে মামলা করা যাবে। ডাব্লিউ এর বিরুদ্ধে কোনো মামলাই হবে না, শাস্তি তো হবেই না। আর এটার সাজা হচ্ছে 5 বছর। দেখবেন যে আপনাদের যাদের বিয়ার একটা আছে, সেখানে বাংলাতে 5 বছর না লিখে অন্য কিছু লিখছে, কিন্তু ইংলিশ পার্টটা দেখবেন, ইংলিশ পার্টে 5 ইয়ার্স আছে। এটার সাজা হচ্ছে 5 ইয়ার্স। আর অন্যান্য বই 3 বা 5 বছর থাকতে পারে, বাংলাতে 3 বছর বা 5 বছর থাকতে পারে, কিন্তু ইংলিশে 5 ইয়ার্সই আছে। এটা 5 ইয়ার্সই হবে, কারণ এটা বাংলাদেশের যে ওয়েবসাইট আছে বিডি লস, সেখানে কিন্তু 5 বছরই আছে। এটা কিন্তু একটা ইউনিক একটা সাজা। 5 বছর সাজা কিন্তু খুব কম আছে। 3 বছর, 1 বছর, 7 বছর, 10 বছর, 14 বছর, যাবজ্জীবন, মৃত্যুদণ্ড, এই ধরনের আমরা দেখি। 5 বছরের সাজা কিন্তু রেয়ার, ইউনিক, এটা মনে রাখবেন। 498 কোনো বিবাহিতা নারীকে প্রলুব্ধকরণ। এখানে অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড। এখানে যারা আগে নোট নিয়েছেন 498 ধারায় আপনারা 2 বছর, 2 বছর সশ্রম বা বিনাশ্রম এটা লিখে নেন, অথবা অর্থদণ্ড, অথবা উভয়দণ্ড এটা লিখে নেন। এটা টাইপ মিস্টেক হয়ে লিখেই নি এটা, অথবা বই থেকে লিখে নেবেন এই সাজাটা। 499, 499 থেকে এর আগের বছর একটি প্রশ্ন আসছিল। কি প্রশ্ন আসছিল? যে 499 ধারায়, ধারা উল্লেখ করেনি মনে হয়, উল্লেখ করেছে মানহানির, আহ মানহানির কয়টি ব্যতিক্রম আছে। 400 499 ধারায় ডিফামেশনের বা মানহানির কয়টি ব্যতিক্রম আছে? 10টি ব্যতিক্রম। তাহলে এই 10টি, এটাই ছিল অপশনে, 10টি হবে উত্তর। ইতিপূর্বে এই মানহানি নিয়ে, 499 ধারা নিয়ে ইতিপূর্বে কখনো প্রশ্ন হয়নি, না জুডিশিয়ারি না বাংলাদেশ বার কাউন্সিলের। লাস্ট 2022 সালেই শুধুমাত্র বলেছে কয়টি। ব্যাখ্যা, ব্যতিক্রম ও উদাহরণ বই থেকে দেখে নেবেন। যেটা বুঝতে পারবেন না আমাকে নক করবেন। 500 ধারায় মানহানির শাস্তি আছে। 503 ধারাটা পড়বো। 503 ধারায় বলছে যে অপরাধমূলক ভীতি প্রদর্শন, ক্রিমিনাল ইন্টিমিডেশন, ভয় দেখানো, ইংলিশ হচ্ছে ইন্টিমিডেশন, মৃত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। আতঙ্কিত করার লক্ষ্যে দেহ, সুনাম, সম্পত্তির ক্ষতি সাধন। তাহলে কয়টা? দেহ, সুনাম, সম্পত্তির। আমার দেহ, আমার সুনাম, আমার সম্পত্তি না করছিলাম 503 ধারা। 503 ধারায় আছে অপরাধমূলক ভয় প্রদর্শন। জিডি করতে গেলে এই ধারাটা খুব বেশি চলে। জিডি করতে গেলে 323 সাথে 506, এটা খুব বেশি চলে। অনেক সময় 506 এভাবে লিখে, অথবা 323 এর সাথে 506 এর দ্বিতীয় অংশ, এইটাতে খুব মামলা হয়। তো আমি যেটা বলছিলাম যে নিজের দেহ, সুনাম, সম্পত্তি, নিজের অথবা আমার পরিবারের অন্য কারো যদি দেহ, সুনাম, সম্পত্তির ক্ষতি করা হয়, যে তুমি এই কাজটা করো, না হলে কিন্তু তোমার মৃত বাবার নামে আমি কিন্তু দুর্নাম রটিয়ে দিব। তো মৃত বাবার নামে, মৃত দাদার নামে, কোনো মৃত ব্যক্তির নামেও যদি কোনো দুর্নাম বা কোনো কিছু রটানোর কথা বলা হয়, সেক্ষেত্রেও কিন্তু সেটা কি হবে? এই ধারার অপরাধ হবে। 406 অপরাধমূলক
ভীতি প্রদর্শনের শাস্তিটা আছে, জাস্ট সিম্পলি যদি অপরাধমূলক ভীতি প্রদর্শন করে তাহলে এর সাজা আছে উপরের দিকে। 506-এর পার্ট 1-এ রোমান সংখ্যা দিয়ে দেখেন, পার্ট 1 দেওয়া আছে এখানে অনূর্ধ্ব 2 বছর, আর পার্ট 2 যেটা এটাতে হচ্ছে 7 বছর। তাহলে পার্ট 1-এ 2 বছর, পার্ট 2-এ 7 বছর। পার্ট 2 1 থেকে 4 নং ক্ষেত্রে শাস্তি, সেটা ডান দিকে লেখা আছে। 1 থেকে 4 নং বাম দিকে লেখা আছে। বাম দিকে 1 নম্বর পড়ছি, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়। তার মানে আমি হুমকি দিচ্ছি, এটাকে বাংলা ভাষায় বলা হচ্ছে হুমকি। ভীতি প্রদর্শনের বাংলা কি বলা যেতে পারে? হুমকি। আমরা মামলাতেও হুমকি লিখি, মানে প্রচলিত ভাষা হুমকি, মামলাতে আমরা হুমকি লিখছি যে হুমকি দিয়েছে। কি বলে হুমকি দিয়েছে জেরাই প্রশ্ন করি, তখন আর উত্তর দিতে পারে না। কারণ অনেক অ্যাডভোকেটরা এখানে সতর্ক করি, যারা এই মামলায় জিডি বা কোনো কিছু ফাইলিং এ হেল্প করবেন কাউকে, দেখবেন জিডি যখন থানায় সরাসরি যে করে তখন পুলিশরা এই হুমকি দেয়, হুমকি দিয়েছে। কারণ হুমকি দিলে তো একটা ল্যাঙ্গুয়েজ আছে, কি শব্দ ব্যবহার করেছে সেই ল্যাঙ্গুয়েজটা আর ইউজ করে না, কোটেশন তো আর দেয় না। তখন জেরাতে একটা জায়গা তৈরি হয় বলার, যে আপনি কি বলে হুমকি দিয়েছে বলেন তো। তখন বাদী এক কথা বলে, জিডিকারী, অন্যান্য সাক্ষী আরেক কথা বলে। আবার আইও যিনি, আইও বলতে পারে না। তখন মামলায় কি হয়ে যায়? খালাস হয়ে যায়। জিডির মামলা তখন এই কারণে খালাস হয়ে যায়। আর যদি এই ধারায় সিআর মামলা হয়, সিআর মামলায় তখন আমরা স্পষ্টভাবে লিখি যে দেখা যাচ্ছে যে মেয়েরে গুম করে ফেলবো, বা মেয়েরে নদীতে ভাসিয়ে দেব, মেরে টুকরো টুকরো করে ফেলবো। তো এই ধরনের আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করি, কোটেশন দিই যে এই এত নং আসামি এই কথা বলেছে। হ্যাঁ, তো এটা বলা কিন্তু জরুরি। এটা না বললে কিন্তু এই জায়গাটা দুর্বল। হুমকি বা ভয় প্রদর্শন করেছে কিভাবে, অর্থাৎ এটা প্রথম পার্টে না দ্বিতীয় পার্টে আসছে, সেটা তো আমাকে ল্যাঙ্গুয়েজ দিয়ে ঠিক করে দিতে হবে, কোটেশন দিতে হবে। মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়, তাহলে কথা এমন ভাবে বলতে হবে যেটা সেটা মৃত্যু, যে তোকে মেরেই ফেলবো, বা মেরে একেবারে কি করে দেবো, ঠ্যাং ভেঙে দেবো। তো ঠ্যাং ভেঙে দেওয়া বলতে পা ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছে, বা মেরে হাত ভেঙে দিব, বা আহ, এটা বলতে পারে যে তোর চোখ উপড়ে নিব। তো এই শব্দগুলো দ্বারা কিন্তু এই 506-এর দ্বিতীয় অংশের অপরাধ বোঝায়। অগ্নিসংযোগে সম্পত্তি বিনষ্টের ভীতি প্রদর্শন, তার মানে তোর দোকান পুড়িয়ে দিব। তোর তুই শব্দটা ব্যবহার করছি কারণ রাগ হলে কিন্তু এই আসামি এই ভিকটিমকে কিন্তু তুই তো করেই করে, অথবা আমি ওই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি, বোঝার চেষ্টা করবেন। তো বলে যে তোর দোকানপাট কি করে ফেলবো, পুড়িয়ে ফেলবো। এখন যদি আমি মামলায় লিখি যে আসামি বলল যে আপনার দোকান পুড়িয়ে ফেলবো, এখন আপনার বললে কি রাগের সময় মানুষ আপনি বলবে? আমাদের বাঙালির যে স্বভাব, আমরা 3টা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছি আমাদের মেজাজ বোঝানোর জন্য। তুই, তুমি, আপনি, 3 ধরনের কিন্তু অর্থ প্রকাশ করে। ইংরেজিতে ওই ইউ আছে একটা মাত্র, ইউ ছাড়া কিছু নাই। একটা ইউ ইংরেজিতে, দেখেন খুব মজার বিষয়, প্রাসঙ্গিক বলেই বলছি, ইউ একটা ইউ ইংরেজিতে, ইংরেজির বাংলা হচ্ছে 3টি। তুই, তুমি, আপনি। তো এই ধারার অপরাধ করতে গেলে নিশ্চয়ই তুই শব্দটাই বেশি ব্যবহার করব আমরা, কারণ আমরা বাঙালি, যখন কাউকে গালি দেওয়া হয়, ভয় দেখানো হয়, তখন তো আপনি বলবে না, তুমিও বলবে না। তুমি বললে তো আরো নরম হয়ে গেল, তাহলে তুই তার মানে গরম, হট মেজাজ। আশা করি বিষয়টা বুঝেছেন, ফাইলে কিন্তু কাজে লাগবে আপনাদের এটা। তো তাহলে তোর দোকান, তোর বাড়ি পুড়িয়ে ছারখার করে দিব, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, তাহলে এই ধারার সেকেন্ড পার্টের অপরাধ হবে। মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন অর্থাৎ 7 বছরের মৃত্যুদণ্ড অথবা কারাদণ্ডে, যেটা 7 বছর পর্যন্ত হতে পারে, এই ধরনের দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত করার ভয় দেখাবে। তার মানে এমন একটা ভয় দেখাচ্ছে যে তোকে মিথ্যা মামলা দিয়ে তোর মৃত্যুদণ্ড, মানে তোকে এমন মামলা দিব যে তোর ফাঁসি হবে, আবার এমন এমন মামলা দিব যে তোর জেল হয়ে যাবে 7 বছর বা 10 বছর। নারীর সতীত্ব নষ্ট হয়েছে মর্মে দুর্নাম আরোপের ভীতি প্রদর্শন, তার মানে কোন নারী, সেইটা নারী নিজেই হতে পারে ভিকটিম, অথবা নারী, সেই নারীটা আমার স্ত্রী হতে পারে, আমার মা হতে পারে, আমার সন্তান হতে পারে। তো আমার আত্মীয় কোনো নারী, আমার বোন হতে পারে, খালা হতে পারে, ফুফু হতে পারে। তো তার কথাও যদি বলে তা আমি বাদী হয়ে মামলা করতে পারবো, যদি আমার কোনো না কোনো
পার্সোনাল ইন্টারেস্ট থাকে, অর্থাৎ লোকাস স্ট্যান্ডি থাকে। লোকাস স্ট্যান্ডি মানে পার্সোনাল ইন্টারেস্ট থাকে, তার মানে কোনো না কোনো ভাবে আমি এটার সাথে জড়িত। আমার ফুফুর সম্মান যাওয়া মানে আমার সম্মান চলে যাওয়া, এটা একটা বিষয়, কারণ আমার বংশ আমার পরিবারেরই মানুষ। তো এই চারটা ক্ষেত্রে 506-এর সেকেন্ড পার্টের অপরাধ হবে সাজা হয়ে যাবে 7 বছর। আর যদি সিম্পল দেয় তাহলে ফার্স্ট পার্টের অংশ 2 বছর। এরপরে চলে যাই 509। 509 বলতে কোনো নারীর শ্লীলতাহানি বা অমর্যাদার লক্ষ্যে কোনো কথা, অঙ্গভঙ্গি বা কাজ ইপটিজিং করা, যেটাকে বলা হয় 1 বছর। তবে এই ধারায় মামলা হয় না, যদিও সংজ্ঞা এখানে আছে। সংজ্ঞা যেহেতু আছে এখান থেকে প্রশ্ন আসতে পারে, কিন্তু বাস্তবে মামলা হয় না। মামলা হয় নারী শিশুতে ইপটিজিং এর জন্য। মলেস্টেশন একটা ধারা আছে, 10 ধারা, নারী শিশু 10 ধারা মলেস্টেশন। 510 প্রকাশ্যে মাতাল ব্যক্তির অসদাচরণ। দণ্ডবিধির সর্বনিম্ন সাজা আছে এখানে মাত্র 24 ঘন্টা, আবার বিনাশ্রম কারাদণ্ড, অথবা 10 বছর 10 টাকা মাত্র অর্থদণ্ড, অথবা ভয়দণ্ড। তাহলে 24 ঘন্টা কি দিতে পারে? বিনাশ্রম কারাদণ্ড দিতে পারে ম্যাক্সিমাম, তার সাথে 10 টাকা জরিমানা বা 10 টাকা অর্থদণ্ড বা জরিমানা দিয়ে দিল, অথবা উভয়দণ্ড। হয় 10 টাকা দিবে, না হয় 24 ঘন্টা দিবে, অথবা 10 টাকাও দিবে, জরিমানাও দিবে। তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে এই সেকশন থেকে, তাহলে দেখবো যে যখন উভয় দিয়েছে, অর্থাৎ 24 ঘন্টাও দিয়েছে, 10 টাকাও দিয়েছে, এটা কিন্তু ম্যাক্সিমাম হয়ে যাবে। শুধু যদি 24 ঘন্টা দেয়, এটা কিন্তু ম্যাক্সিমাম না, এর সাথে 10 টাকা যুক্ত হলেই সেটা ম্যাক্সিমাম হবে এই ধারার ক্ষেত্রে। আর এই এই 10 টাকাটা বা 24 ঘন্টা আহ জেলের বিবেচনায়, কারাদণ্ডের বিবেচনায় 24 ঘন্টা সর্বনিম্ন, যেটা 510-এ আছে। আবার ফাইন বা টাকার অর্থের পরিমাণের বিবেচনাতেও এটা সর্বনিম্ন 10 টাকা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি সেকশন, সর্বনিম্ন। 511 আজকের সর্বশেষ ধারা, এরপরে প্রশ্নোত্তর পর্বে চলে যাব। যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের প্রচেষ্টার শাস্তি। আমি এর আগে এটা বলেছিলাম যখন 107 পড়াতে গিয়েছিলাম, তখনই, যে কোনো অপরাধের প্রচেষ্টার জন্য, উদ্যোগের জন্য, যখন কোনো স্পষ্ট বিধান থাকবে না, যেমন 307 অ্যাটেম্প্ট টু মার্ডার স্পষ্ট বিধান আছে। আজকে পড়লাম 393 অ্যাটেম্প্ট টু রবারি স্পষ্ট বিধান আছে। তো এই যেগুলো স্পষ্ট বিধান আছে প্রচেষ্টার জন্য, সেগুলোর জন্য ওই ধারাগুলোতেই হবে। কিন্তু যেখানে স্পষ্ট বিধান নাই, যেমন চুরির প্রচেষ্টা স্পষ্ট বিধান নাই, তারপরে আত্মসাতের প্রচেষ্টা বিধান নাই, তখন কিন্তু 511 ধারাটা প্রযোজ্য হবে। অনেকটা তামাদি আইনের 120 অনুচ্ছেদে যখন মোকদ্দমা দায়েরের স্পষ্ট তামাদির বিধান থাকবে না, তখন 6 বছর, ঠিক তেমনি 511 ধারা সব ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে পেনাল কোডের কি করে দিল, প্যাকেট করে দিল, সব শেষ, শেষে এসে একটা প্যাকেট করে দিল, যে এটা দ্বারা পেনাল কোডের যে যে জায়গাটা কি আছে, অপূর্ণ আছে, সেখানে পূর্ণতা দান করলো। যাবজ্জীবন বা উক্ত অপরাধের দীর্ঘতম শাস্তির অর্ধেক উক্ত অপরাধের জন্য ব্যবস্থিত অর্থদণ্ড বা উভয়দণ্ড। অর্থাৎ যে কাজটা করতে গিয়ে সে ধরা খেয়ে গেল, কাজটা করতে পারলো না, চেষ্টা করে ব্যর্থ হলো, সে অপরাধটার যদি গুরুতর হয় তাহলে ডিরেক্ট যাবজ্জীবন দিয়ে দিবেন। কারণ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো যদি অপরাধ করার চেষ্টা করে, তাহলে সেটার জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যেতে পারে। আর যদি অন্য কোনো অপরাধ করে, অন্য কোনো যদি অপরাধ করে, যেমন চুরির যদি করে, তো চুরির আমরা জানি 3 বছর নর্মালি, তো সেটার দীর্ঘতম শাস্তি 3 বছর ম্যাক্সিমাম, 3 বছরের অর্ধেক 1.5 বছর। আর 7 বছর যদি হয়, 7 বছরের অর্ধেক 3.5 বছর। 10 বছর যদি হয়, 10 বছরের অর্ধেক 5 বছর। এটা বলা হচ্ছে। আর অর্থদণ্ড কি হবে? ওই নির্দিষ্ট অপরাধের সেকশনে যে অর্থদণ্ড বা ফাইন আছে সেটাই হবে। তো আশা করি ক্লাসটা মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করলাম। যদিও র্যাপিড যেতাম, আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন দেখবেন আমি এত র্যাপিড করাই না, কিন্তু যেহেতু আজকে শেষ করতেই হবে, আগামীকালকে তো আমার আর ক্লাস নেওয়ার সুযোগ নাই। কারণ একদিন তো আপনাদের পড়তে দিতে হবে। আর যে ভিডিওগুলো আমি তৈরি করলাম, বিগত 4টা ভিডিও তৈরি হলো পেনাল কোডের উপরে, এই 4টা ভিডিওটা আমি রাত্রেই মেবি একটা আপলোড করে দেব। আর সকাল, দুপুর, বিকেল এবং রাত্রের মধ্যে আশা করি পেয়ে যাবেন, কোনো যদি অঘটন না হয়, মানে নেটওয়ার্ক ইস্যু জনিত কোনো যদি সমস্যা না হয়।
আশা করি ইন্টারনেট ভালোই আছে, চলছে, কোনো প্রবলেম হয়নি। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে লাইনে আসেন, প্রশ্ন করার সুযোগ দিই। আর যদি প্রশ্ন থাকে ক্লাস শেষ করে ভিডিও এডিট করতে শুরু করে দিই। আচ্ছা, যিনি হাত উত্তোলন করেছেন লাইনে আসেন, কথা বলেন। একজন আছেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, স্যার বলছে ওই যে প্যারাল কোডের কোন ধারায় ডাকাতির উদ্যোগ ও প্রস্তুতি শাস্তি বিধান আছে, তা 395 ধারায় ডাকাতির শাস্তি এবং 396 ধারায় খুনসহ ডাকাতির শাস্তি। কিন্তু স্যার এখানে এই যে আপনি ক্লাস টেস্ট 3 লিখেছেন, প্যারাল কোডের কোন ধারায় ডাকাতির আচ্ছা, উদ্যোগ বা ক্লা- প্রস্তুতি ক্লা- শাস্তি আচ্ছা, বিধান আছে। এই ক্লাস উদ্যোগ টেস্ট, প্রস্তুতি এটা বুঝলাম না স্যার। উদ্যোগ আর প্রস্তুতি একই জিনিস। ওটা এমসিকিউ স্যার, ওটা এমসিকিউ। আচ্ছা, এমসিকিউ এর তো এখন তাহলে ঠিক প্রশ্নপত্র আমার হাতে আছে নাই, আপনি সেটা স্যার। ছবি তুলে হোয়াটসঅ্যাপে আর দেন। একটা কথা বলছি, যে ওই যে আচ্ছা, আসসালামু আলাইকুম। এনামুল হক, এনামুল হক জি স্যার, প্রশ্ন করেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওয়ালাইকুম আসসালাম, বলেন। প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে 415 ধারায় স্যার। আর 15 ধারায়, প্রতারণার হ্যাঁ। শাস্তি হবে 417 ধারায়। 417 আচ্ছা, ধারায় আপনার শাস্তিটা বলেছে স্যার 1 বছর কারাদণ্ড, হ্যাঁ, যা হ্যাঁ, সশ্রম, বিনাশ্রম, অর্থদণ্ড, উভয় দণ্ড। হ্যাঁ, কিন্তু স্যার আপনার 18 যে পৃষ্ঠা নাম্বার 29-এ স্যার 8 নম্বর প্রশ্নে এর একটা এমসিকিউ আছে স্যার। এমসিকিউটা হলো প্রতারণা সর্বোচ্চ শাস্তি কি? হ্যাঁ। সেখানে স্যার আমরা পেলাম হলো অর্থদণ্ড সহ 1 বছর সশ্রম কারাদণ্ড। উত্তরপত্রের সাথে স্যার এটা আছে। এটা কি স্যার সঠিক? একটু দেখছি, একটু কয়েক সেকেন্ড সময় দেন। প্রতারণার সর্বোচ্চ শাস্তি কি? এখানে অর্থদণ্ড সহ 1 বছর, এখানে আমি 1 বছর করেছি, 417 ধারা রেফারেন্স দিয়েছি। প্রতারণার শাস্তি অনূর্ধ্ব 1 বছর। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা কি সেটা বলেন। সেটা কি স্যার সর্বোচ্চ শাস্তি সশ্রম হবে স্যার, নাকি এটা হ্যাঁ, বিনাশ্রম হবে সশ্রম স্যার? আছে। বিনাশ্রম, বিনাশ্রম কঠিন না সশ্রম কঠিন জিনিস? স্যার সশ্রম কঠিন স্যার। তাহলে সেটাই তো সর্বোচ্চ হলো, তাই না? না স্যার, এখন 417 মনে ধারায় করেন, তো স্যার 417 ধারায় তো অনূর্ধ্ব। আচ্ছা স্যার, স্যার অনূর্ধ্ব মানে জি স্যার, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম স্যার। জি স্যার। ক্লিয়ার হয়েছেন? না, জি স্যার, টেকনিক্যালি একটু প্রবলেম করে দিছে আর কি স্যার। না, 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 এইভাবে তো আপনাদেরকে কি করবে, কনফিউশন তৈরি করবে। প্রশ্ন করেছেন, ঠিক আছে, আলোচনা হলো, ক্লিয়ার হলো, আপনার দ্বারা অন্যদেরও ক্লিয়ার হলো। প্রশ্ন করবেন, প্রশ্ন না করলে ক্লিয়ার হবেন না। আর না, যদি অবশ্যই স্যার। ক্লাসে প্রবেশের আগেই যদি কোনো কনফিউশন থাকে, তাহলে সেটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে বলবেন, স্যার এখানে এই সমস্যা। তাহলে আপনি না স্যার, আগেই সেটা সলিউশন পেয়ে গেলেন, ঠিক আছে? এটা স্যার আমি এখনই দেখলাম তো, 417 পড়ার সময় আবার আসে, আপনি যখন অবশ্যই, বিরতি অবশ্যই। দিলেন, আবার ওইটা দেখলাম আর কি। লাইভ ক্লাসে পেলে অবশ্যই লাইভ ক্লাসে জিজ্ঞাসা করবেন, আর লাইভ ক্লাসের আগেই পেলে হোয়াটসঅ্যাপে দিবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এর এরপরে আর প্রশ্ন আছে আপনার? না স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, বাড়ি ভাই লাইনে আসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি ভালো, স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছে, বলেন। স্যার 24 পৃষ্ঠায় স্যার, 24 পৃষ্ঠায় যে 5 নাম্বার একটা এমসিকিউ আছে এখানে। 24 পৃষ্ঠায় 5 নম্বর এমসিকিউ, এক্স ওয়াই এর নাকে ঘুষি মেরে নাক ভেঙে দেয়। জি স্যার, এখানে বলা হয়েছে এক্স অপরাধ করেছে। এখানে উত্তর দিয়েছেন স্যার গ নাম্বার 325, কিন্তু 325 এটা তো শাস্তি বলা হয়েছে, কিন্তু এটা কি 320 হবে না 325 হবে? 320 হচ্ছে সংজ্ঞা আর 325 হচ্ছে শাস্তি। কোন ধারায় অপরাধ করেছে? জি স্যার। এখানে এখানে অপশনে কি 320 আছে? না, না 320 নেই। সেক্ষেত্রে কি তাহলে শাস্তি? যদি 300, যেহেতু 320 নাই, তাহলে সাজার ধারাটাই চেয়েছে।
320 আচ্ছা থাকলে আপনার প্রশ্নটা রিলেভেন্ট হতো, তাই নয় কি? জি স্যার। আর একটা হচ্ছে এখানে স্যার, যদি 325 না থেকে 320 থাকতো আর 319 থাকতো তাহলে 320 করা যেত, কিন্তু যেহেতু আচ্ছা 320 নাই, অতএব আপনার কনফিউশনটা ঠিক আছে। যদি 320 থাকে সেই ক্ষেত্রে কি করতাম? তাহলে হয়তো হ্যাঁ, প্রশ্ন এভাবে আসতে, কোন ধারার সংজ্ঞার অপরাধ করেছে, সংজ্ঞার কথাটা উল্লেখ থাকতো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। আর বলেন। আর একটা এখানে এর আগের পৃষ্ঠায় 23 পৃষ্ঠায় হ্যাঁ 324 এবং 326 দুটাতেই কিন্তু মারাত্মক অস্ত্র কথাটা আছে। হ্যাঁ, সেক্ষেত্রে মানে আহ, যদি আসে মারাত্মক অস্ত্র বিষয় যদি আসে, সেক্ষেত্রে আমরা কোন ইয়েটা কোন ধারাটা দিব স্যার সেক্ষেত্রে? 324 মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত, মানে আঘাত শুধু যখন যেখানে লেখা থাকবে। জি স্যার। আপনার এখানে এক্সট্রা নোটে এটা আরো সুন্দর করে ক্লিয়ার করা হয়েছে, এর আগের ক্লাসগুলোতেও মোটামুটি করা হয়েছে। তো এখানে 324, 326, এখানে যেখানে জাস্ট আঘাত কথাটা থাকবে, জি স্যার। হ্যাঁ, জাস্ট জি আঘাত থাকলে সেটা বুঝতে হবে সিম্পল হার্ট। হ্যাঁ, জি সিম্পল স্যার। হার্ট। আর যখন উল্লেখ থাকবে গুরুতর আঘাত, জি। তাহলে সেটা অবশ্যই গ্রিভিয়াস হার্ট। ওকে, আচ্ছা তার আচ্ছা মানে ঠিক আছে। জাস্ট আঘাত, সিম্পল আঘাতকে বোঝানো হচ্ছে। গুরুতর শব্দটা না থাকলে সেটা আমরা সেক্ষেত্রে সিম্পল হার্টই ধরে নিব। 326। আচ্ছা এখানে স্যার। সিম্পল হার্ট দেখবেন যে 319 ধারায় জাস্ট হার্টের কথাই বলা হচ্ছে, সিম্পল হার্ট বলে কোনো আসলে সংজ্ঞা নাই। হার্ট, জাস্ট হার্ট মানে সিম্পল হার্ট। আর যেটা একটু বেশি, সেটা গুরুতর বা মারাত্মক আঘাত, সেটাই গ্রিভিয়াস হার্ট। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এরপর হচ্ছে আচ্ছা, 21 পৃষ্ঠা স্যার। 21 পৃষ্ঠা বলেন। 21 পৃষ্ঠায় 7 নম্বরে যে এমসিকিউটা দিয়েছেন, এখানে আমি হুম, কিছু ইয়ে পাচ্ছি, মানে হিন্টস পাচ্ছি যে আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে এক, দৈহিক জখম পাচ্ছি, অভিপ্রায় পাচ্ছি, তারপরে হচ্ছে আঘাত করার কথাটা পাচ্ছি, এবং শেষে মারা যাওয়ার কথাটা পাচ্ছি। কিন্তু হুম, হুম। পরবর্তী যে এমসিকিউটা আছে, সেক্ষেত্রে এখানে কোনো হিন্টস পাচ্ছি না খুন হওয়ার, শুধু পাচ্ছে কত নম্বর আকস্মিক এমসিকিউ ক্রোধের। এর কথা বলছেন? কত নম্বর এমসিকিউ? 8 8 নম্বর, নাম্বার? 7 নম্বর। জি স্যার। 7 নম্বরে হিন্টস আ- পাওয়া যাচ্ছে যে দৈহিক হ্যাঁ, জখমের কথা বলছে, অভিপ্রায় বলছে, হ্যাঁ, এখানে সেটা শেষে খুন দেখেন হলো। 7 নম্বরের, 7 নম্বরের শেষের লাইনে, 3 নম্বর লাইনে একজন সুস্থ ব্যক্তির মৃত্যু ঘটতে পারে। যেহেতু জি সুস্থ স্যার। ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, অতএব সেটা খুন। অর্থাৎ এটা তিনি যে কি, সেটার ম্যাটার করে না এখানে। সুস্থ, সুস্থ ব্যক্তি যেহেতু করছেন, Yes, তাই দেখা যাচ্ছে যে সেটাই হবে। হ্যাঁ, স্যার। আর আর 8 এখানে নম্বরে বলছে হিন্টস পাচ্ছে, ক, 7 8 নম্বরে নাম্বার, হিন্টস সাত পাচ্ছে। নাম্বার, 7 নম্বর নিয়ে তো প্রবলেম নাই, 8 না নাম্বার স্যার, 7 নিয়ে নম্বরে। প্রবলেম। আচ্ছা, একজন একজন সাক্ষী হিসেবে ম্যাজিস্ট্রেট এর সামনে উপস্থিত হয়। বলেন যে তিনি এর সাক্ষ্যের এক শব্দ বিশ্বাস করেন না। তাহলে বলতে কাকে বোঝানো হচ্ছে? ম্যাজিস্ট্রেটকে। জি স্যার। মিথ্যা শপথ করেছে। এসব কথায় আকস্মিক ক্রোধে উদ্দীপিত হয়ে কে হত্যা করে। তাহলে ম্যাজিস্ট্রেট তার বিচারকালে এই কথাটা বলেছে। ম্যাজিস্ট্রেটের বিচারকালে যদি কোনো কিছু বলে, তাহলে ম্যাজিস্ট্রেটের এই বলা কথাটা কিন্তু কি হয়ে যাবে? জেনারেল এক্সেপশনস এর মধ্যে পড়বে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট বলতেই পারে এই কথা তার বিচারকালে। তো জেনারেল এক্সেপশন যেহেতু যেখানে আছে, তো বিচারকের কথায় উত্তেজিত হয়ে বিচারককে যদি সে মেরে ফেলে, হত্যা করে, তাহলে এটা ডেফিনেটলি খুন হবে। এখানে তথ্যসূত্র 300 ধারা ব্যতিক্রম 1 শর্ত 2 স্পষ্টভাবে লিখে দেওয়া আছে। এখানে যেটা দেওয়া আছে সেটা স্পষ্ট একটা উদাহরণই আছে। এই 300 ধারার উদাহরণটা আপনি একটু পড়বেন, দেখবেন হুবহু উদাহরণ তুলে দেওয়া আছে। এখন আপনারা যদি বলতে পারেন উদাহরণ ঠিক আছে, উদাহরণটাও আমাকে বুঝিয়ে দেন, তাহলে এইভাবে বুঝবো ম্যাজিস্ট্রেট তার যে ডিউটি সেটা পালন করছিলেন। ডিউটি পালন করতে গিয়ে তার ডিউটির অংশ হিসাবে তিনি এই কথাটা বলেন যে আপনার মিথ্যা শপথ করেছে, এবং তার কথার একটা কিছু আমি বিশ্বাস করি না, মানে মিথ্যা শপথ নিয়ে আবার মিথ্যা কথা বলছে। এ কথা মানে ম্যাজিস্ট্রেট যখন বলছে সে রেগে গিয়ে করলো। ম্যাজিস্ট্রেটের উপর রেগে গিয়ে করলে এটা মারাত্মক কাজ, এবং সেটা নিন্দনীয়। নরহত্যাও হবে না, শুধু হত্যাও হবে না বা নরহত্যা হবে না, সেটা খুনই হবে।
যেহেতু বুঝতে ম্যাজিস্ট্রেটের কাজ। তার মানে এখানে আকস্মিক, আপনাকে আরেকটা জিনিস বলি, আপনি চলে যান 300 ধারায়, পিছনে চলে যান 300 ধারায় আমি যে রেফারেন্সটা দিয়েছিলাম, 300 ধারা ব্যতিক্রম 1 শর্ত 2, চলে যান 300 জি ধারায় স্যার। ব্যতিক্রম 1 শর্ত 2 কি লেখা আছে আপনি নিজেই পড়েন। শর্ত 2 এ আকস্মিক দ্বিতীয়ত, উত্তেজনাটি আকস্মিক আকস্মিক উত্তেজনাটি কোনো আইনানুগ কাজের মাধ্যমে হবে না, তো ম্যাজিস্ট্রেট আইনানুগ কাজ করছিলেন না বেআইনি কাজ করছিলেন? আইনানুগ কাজ করছিলেন। এবার ক্লিয়ার হলো? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে আপনার তথ্যসূত্রটা অবশ্যই লক্ষ্য করবেন, কারণ তথ্যসূত্র দিয়ে কিন্তু আমি আপনাদের অনেকটা ইনডিরেক্টলি ব্যাখ্যাই দিয়ে দিয়েছি। ব্যাখ্যা দিয়েছি কিনা বলেন জি তথ্যসূত্রে? স্যার। জি জি স্যার। কারণ আপনার বাজারের অনেক গাইডগুলোতে তথ্যসূত্রগুলো হয়তোবা আছে, আবার কোনোটাতে নাই, তবে আপনি এই তথ্য অনুসারে গেলে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে? জি স্যার। আর কোথাও আছে সমস্যা? স্যার আরেকটা 11 নম্বর পৃষ্ঠায়, আচ্ছা বলেন, 11 নম্বর পৃষ্ঠায়। 37 নাম্বারটাতে এটা স্যার 6 বছরের মধ্যে আহ, প্রদান করা না হলে কতদিন পরে আদায় করা যাবে না, 6 বছর পরে আর কি সে কি আদায় করতে হবে না স্যার, এটাই তো বোঝা যাচ্ছে না স্যার। ফৌজদারি মামলায় ফাইন বা জরিমানা, এখানে যেহেতু প্রশ্নে জরিমানা বলেছে, অর্থদণ্ড বলেনি, জি তো স্যার। এটা জুডিশিয়ারি 2008 সালের প্রশ্ন, প্রশ্নকর্তা এখানে জরিমানা শব্দটা ইউজ করেছেন, যদিও এটা ভুল, অর্থদণ্ড হবে, জাস্ট ফাইন লিখে দিয়েছে, ওতে কনফিউশন হওয়ার কিছু নাই। আর ফৌজদারি মামলায় যেহেতু, সিভিল মামলা হলে তো জরিমানা মানে ভিন্ন কিছু, তাই না? জি স্যার। প্রদান করা হলে উহা কতদিন পরে আদায় করা যাবে না? 37 ধারা আসছে 70, মানে 37 নম্বর প্রশ্ন 70 ধারা থেকে আসছে। 70 ধারা স্পষ্ট বলা আছে যে আদায় করতে হবে 6 বছরের মধ্যে 6 অথবা বছরের মধ্যে। কারাদণ্ড বহাল থাকা অবস্থায়। জি স্যার। এখন তার কারাদণ্ড আছে হচ্ছে 7 বছর জি দিয়েছে স্যার। কারাদণ্ড, তাহলে 6 বছরের মধ্যে তাকে আদায় করতে হবে। 6 বছর পার হয়ে গেলে সেটা আর আদায় করার সুযোগ হবে না, মানে এটা অনেকটা তামাদির মতন বিষয়। সরকারের দায়িত্ব 6 বছরের মধ্যে সেটা রিকভারি করে নেওয়া, যদি করতে না পারে তাহলে আর কোনো সরকারের সুযোগ নাই। এই কারণে 6 বছরটা স্পষ্ট। স্যার আর এরপরে পরবর্তী প্রসিজিওর কি স্যার, মানে 6 বছর সে আদায় করলো না? আর আদায় করতে পারবে না, তার সম্পত্তি ক্রয় করেও নেওয়ার সুযোগ নাই, তাকে জোর করে নেওয়ারও সুযোগ নাই, কারণ নেয়নি 6 বছরের মধ্যে, তামাদি পার হয়ে গেছে। এখন বলতে পারেন ফৌজদারি মামলায় কি তামাদির মেয়াদ প্রযোজ্য? তামাদি আইনের দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর তামাদির মেয়াদ প্রযোজ্য নয়, কিন্তু এখানে সিআরপিসি তে স্পষ্ট ভাবেই উল্লেখ করে দিয়েছে 6 বছর, এটা তো অবশ্যই প্রযোজ্য হবে, হবে না? জি স্যার। কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ কিন্তু লিমিটেশন সি বটে, এটা কিন্তু তামাদি বোঝাচ্ছে। আর না স্যার, আর নাই, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার মূল্যবান প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইনে আসবেন, প্রশ্ন করবেন। হ্যাঁ, জি স্যার। এরপরে এরপরে কে প্রশ্ন করবেন? তোমার প্রশ্নটা একটু স্বপন ভাই? দেখবেন স্যার। 20 নম্বর প্রশ্নটা। স্বপন ভাই, স্বপন ভাই না রাজ্জাক ভাই, কে বলছেন? জি স্বপন, স্বপন। হ্যাঁ, স্বপন ভাই বলেন। স্যার 20 নম্বর প্রশ্নটা একটু কনফিউশন হইতেছে ওই প্রশ্নের সাথে আমার। কোন পেজ? 22 নং পেজ, 309 ধারার প্রশ্ন যেটা। আচ্ছা, যাই 22 নম্বর পেজে। 22 নম্বর পেজ, 20 নম্বর প্রশ্ন। জি জি। আত্মহত্যা প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি কি? 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড। কি কনফিউশন বলেন? এখানে অর্থদণ্ড আছে তো বিনা আত্মহত্যা প্রচেষ্টার মধ্যে, তাহলে অর্থদণ্ড সহ কি হবে না? সর্বোচ্চ শাস্তি, ও আত্মহত্যা প্রচেষ্টা সর্বোচ্চ শাস্তি 20, 20 ক 309, 309 চলে যায়। আত্মহত্যার প্রচেষ্টা 1 বছর বিনাশ্রম প্লাস অর্থদণ্ড, উভয় দণ্ড। এখানে অর্থদণ্ড সহ 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড। আপনার আপনার যুক্তি মতে খ হওয়ার কথা, তাই তো? জি স্যার, যেমন এই যে 29 নং পৃষ্ঠার 8 নং পড়লাম আমরা মাত্র, ওইটা তো একই প্রশ্ন। যেহেতু সর্বোচ্চ শাস্তি, তাহলে অর্থদণ্ড যুক্ত করলে তো সর্বোচ্চ হয়, এটা তো জি তাই জি। মনে হচ্ছে। তাহলে এটা
এই এই ভুলটা এর আগে চোখে পড়েনি কেন আমাদের? আমার স্যার চোখে পড়ছে, আমি 3টা বই দেখছি, 3টা বই ক করছে, এই জন্য আমি আর কিছু বলি না এখন। কিন্তু এই যে 8 নং বই প্রশ্নটা দিচ্ছে, মানে বইয়ে প্রতারণার বইয়েও সাথে, কিন্তু বইয়ে ক করেছে, লিগেম প্রশ্ন ব্যাংকে ক করেছে, তাই না? জি লিগামে ক করছে, আবার এই আইন পাঠেও ক করছে, আবার আইন পাঠে এই কি জানি একটা ব্যাখ্যাও দিছে, তাদের একটু সন্দেহ আছে আর কি। আচ্ছা, এটা তাহলে যেহেতু ব্যাখ্যা আছে, 20 নম্বর প্রশ্নটা আপনি একটু কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন তো, আমি এটা দেখে আবার জানাই দেবো নি, ঠিক আছে? শখ ভাই বলছে সব জায়গাতেই ক আছে, আমিও ঠিক তো আছে? দেখলাম সব জায়গায়, কিন্তু এই লিগেলি ভাবে চিন্তা করতে গেলে তো খ হওয়ার কথা। অবশ্যই তাই তো মনে হচ্ছে, কারণ আমি তো মানে একটা না একটা বই তো ফলো করছি, কয়েকটা বইকে ফলো করে এগুলো তৈরি করা, তাই না? আমিও 3টা স্যার বই আমি দেখছি। যদি আমি যদি ভাবতাম তাহলে আমি এটা তো ক্ষয় করতাম। কে লাইনে আসলেন, বলেন কি বলবেন? রাজ্জাক স্যার, হ্যাঁ, 309 রাজ্জাক ভাই তো বলা বলেন। আছে 1 বছর অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড, কিন্তু এখানে তো প্লাস দেয়নি, যেহেতু অর্থদণ্ড সহ, তাতে তো কই হয় স্যার? হয়তো এই তো অর্থদণ্ড ব্যাখ্যা দিতে পেয়ে পারবেন, গেলাম, নাকি 1 বছর। এই তো ব্যাখ্যা পেয়ে গেলাম। এখানে অর্থদণ্ড দিলে তো আর কারাদণ্ড দেওয়ার সুযোগ নাই, তার মানে খ না, যে অপশনটা কোনো একটা দিতে ইনভ্যালিড। হবে। খ অপশনটা ইনভ্যালিড অপশন, দেওয়ার সুযোগই নাই, অর্থদণ্ডের সাথে কারাদণ্ড যাবে না। এবার বুঝতে পারছেন স্বপন ভাই? স্যার তাহলে অথবা তো এই যে 17 ধারাতেও, 417 ধারাতেও অথবা দেওয়া, যেটা 8 নং প্রশ্ন 29 নং পৃষ্ঠায়। তাহলে এই 20 নম্বর কিন্তু ক হবে সঠিক, ঠিক আছে। এবার 29 নম্বর পৃষ্ঠায় চলে যাই, সেটা দেখি। আমরা 8 অনেক নং ডিপ প্রশ্ন, আলোচনা করছি আমরা, হ্যাঁ। 29 নম্বর পৃষ্ঠায় কত নম্বর প্রশ্ন? 8 নং। 8 নম্বর, প্রতারণার সর্বোচ্চ শাস্তি কি? 8 নম্বর, এখানে ক অর্থদণ্ড সহ 1 বছরের সশ্রম কারাদণ্ড। এখানে সবগুলোতে অর্থদণ্ড আছে যে, অপশন গুলো সবগুলোতে অর্থদণ্ড আছে। সর্বোচ্চ শাস্তি তো অর্থদণ্ড সহ দিলে সর্বোচ্চ হবে এখানে, কিন্তু এখানে তো হ্যাঁ, অথবাই দেওয়া। হ্যাঁ, এখানে 417 তো এখানে এখানে সবগুলো অপশনই কি আছে? ও ও অর্থদণ্ড। দাঁড়ান 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 দাঁড়ান, এখানে রাজ্জাক ভাই আমাকে কনফিউজ করে দিছে। আমরা আগেরটাতে ফেরত ফেরত যাই। কত পৃষ্ঠা ছিল জি আগেরটা? স্যার, 22 নং পৃষ্ঠা স্যার, 20 নং প্রশ্ন। 22 নং পৃষ্ঠা 20 নং প্রশ্ন। এখানে দেখেন অর্থদণ্ড সহ 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড, এটা আমরা চলে যাই ধারা 309। 309 বলা হচ্ছে আত্মহত্যার প্রচেষ্টা অনূর্ধ্ব 1 বছর বিনাশ্রম অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। উভয় দণ্ড যখন দিবে তখন তো কারাদণ্ড দেওয়া যাবে, অর্থদণ্ড দেওয়া যাবে কিনা? জি স্যার। এক ভাই এটা দিল, তারপর রাত মানে ওইখানে হয়তো বা আসতাম আমি বিষয়টা, তাহলে বোধ তো দেওয়ার সুযোগ আছে, 1 ইয়ার প্লাস জি ফাইন। জি, যেহেতু কিন্তু বোধ এখানে দেওয়ার মানে সুযোগ আছে, এই 309 দ্বারাই বিনাশ্রম দেওয়ার সুযোগ আছে, আবার 417 দ্বারাই সশ্রম কিংবা বিনাশ্রম দুইটাই সুযোগ আছে। পার্থক্য শুধু এতটুকুই। তাহলে এটা আমরা খ উত্তর করি, ঠিক আছে? জি, খ করলে আমার মতে হয় খ। আমি এটা খ করে নিলাম, এবং এটা একটা দারুণ আমাদের ডিপলি আলোচনা করলাম। তো এই টাইপের যদি প্রশ্ন থাকে, হ্যাঁ, যে খুবই কনফিউশন, হ্যাঁ, গেজেটে আছে সাদিয়া হক, ধন্যবাদ আপু। তাহলে আমরা সব বইকে বৃদ্ধাঙ্গুল দেখালাম, দেখিয়ে বললাম এটা খ হবে উত্তর, ঠিক আছে? অর্থদণ্ড সহ 1 বছর বিনাশ্রম কারাদণ্ড, যদি বোধ শাস্তি দেয় তাহলে তো সেটা সর্বোচ্চ হবে, টাকাও গেল আবার জেলও খাটতে হলো, তাই নয় কি? জি এদের আমরা কিন্তু আইন লজিক্যালি পড়তে শুরু করেছি, আর লজিক্যালি পড়লেই আমাদের ফ্যাক্ট বেস যে প্রশ্নগুলো, বিশেষ করে রিটেনে কিন্তু এই এই যে লজিক গুলো খুবই কাজে লাগবে। স্বপন ভাই বুঝতে পারছেন, রিটেনের জন্য এগিয়ে গেছেন। জি স্যার। তো আমি আপনাদের ব্যাচের প্রথম দিকে একটা প্রমিস করেছিলাম যে এমসিকিউটা আমার নোটটা যদি বুঝে বুঝে ক্লিয়ার করতে পারেন, রিটেনের জন্য 80% এগিয়ে যাবেন। এটা কিন্তু একটা বড় ধরনের স্টেটমেন্ট, 80%। জি কিভাবে 80%? কারণ এটাকে আমি খালি 20% আপনাকে জাস্ট রিটেন ফরম্যাটে কনভার্ট করতে হবে,
আর এখনকার রিটেন কিন্তু গাদা গাদা লিখতে হয় না, জাস্ট টু দা পয়েন্ট লিখতে হবে, ছোট ছোট করে লিখতে হবে। চুরি নিয়ে যদি কোনো কথা আসে, জাস্ট 378 থেকে 382 পর্যন্ত ধারার মূল জিসটা শুধু আলোচনা করে দিলেই কিন্তু হয়ে গেল। চুরির এর বাইরে কি কোনো আলোচনা করার বিষয় আছে? বড়জোর আপনি দুই একটা উদাহরণ নিজে বানিয়ে দিতে পারেন, অথবা কোনো গেজেটে মানে বেয়ার একটা যেটা আছে সেটাই দুই একটা উদাহরণ দিলেন, এছাড়া না। তো আমার নোটের ফরম্যাট আমি একটা দিয়েছি রিটেনের। তো সবগুলোই ছোট ছোট, কিছু বর্ণনামূলক আছে, জাস্ট এখানে একটু বড় আছে যেটা আমি দিয়েছি বার কাউন্সিলের, তাছাড়া অন্যান্য আইনের ছোট ছোট আছে। অতএব আমি যেটা আবারও বলছি যে লিখিত পরীক্ষার জন্য প্যানিক হবেন না আপনারা, এমসিকিউটাতে ধ্যান দেন। এমসিকিউটাতে ফোকাস করার পরে যদি কনফিডেন্ট থাকে যে আমি রিটেনে হাত দিতে পারবো, আমার হয়ে গেছে এমসিকিউ, তাহলে বড়জোর একটু চোখ বোলাতে পারেন, কিন্তু রিটেন পড়তে যাবেন না এখন সিরিয়াসলি, তাহলে কিন্তু এমসিকিউ এর জন্য ক্ষতিগ্রস্ত হবেন। কারণ রিটেনে কিছু কিছু জিনিস আছে সেগুলো মাথায় ঢুকবে না, তখন মনে হবে যে আপনি অনেক পিছিয়ে আছেন। কিন্তু আমি ওই যে 20% যখন একটু গুছিয়ে দিব, বা আপনি আমার কাছে কোচিং করেন আর না করেন রিটেনে, আপনারা যদি একটু জাস্ট গাইড পড়েন, এবং আমি বলবো যে রিটেনের যে কোনো গাইড, বাজারের মানসম্মত গাইড, সেটার সাথে আমার নোটটা পাশাপাশি যদি পড়েন, যে এই ধারা বলছে, দেখি স্যারের নোটে কি কি আছে, সেটা যদি ম্যাচ করে পড়েন, তাহলে আসলে এটা 80% কাভার হয়েছে সেটা ফিল করতে পারবেন রিটেনের সময়। আর কারো প্রশ্ন আছে? স্বপন ভাইয়ের আর প্রশ্ন আছে? জি না স্যার। আচ্ছা, ধন্যবাদ ভাই। আর অন্য কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন থাকলে হাত উত্তোলন করবেন, প্রশ্ন না থাকলে, যেহেতু কেউ হাত উত্তোলন করছেন না, তাহলে ক্লাসটি শেষ করে দিই। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাস শেষ করলাম। শুভরাত্রি।